আমার এখানে দেখাচ্ছে রেকর্ডিং শুরু হয়ে গেছে, তোমরা কি টের পাচ্ছ? হ্যাঁ, শুরু হয়েছে। ওকে, গুড। অলরাইট, সো ওয়েলকাম। আজকে জানুয়ারি 23 তারিখ, বাংলা কোয়ান্টাম কম্পিউটিং এর নিয়মিত সভা। Um, শুরু করার আগে so আমার 9টায় হার্ড স্টপ আছে, সরি 9টা 10-এ হার্ড স্টপ আছে। সো খুব কুইক, let's go through if there is any open question from last 2 weeks. I know তোমরা আমার জন্য আইনকৃত একটা চাকরির ব্যবস্থা করছে, এর বাইরে আর কিছু আছে কিনা? আচ্ছা, আইএনকিউ রিলেটেড একটা আছে। সো Sure. যেটা হলো এমআইটি কোয়ান্টাম হ্যাকাথন, যেটা লিংক দিয়েছিলাম, ওইখানে আয়ন কিউর হার্ডওয়্যার আর ডি ওয়েভের যে কোয়ান্টাম ইনেলিং হার্ডওয়্যার আছে, ওই দুইটা হার্ডওয়্যার ইউজ করে ওরা মানে কম্পিটিশনটা আর কি লাইক তারা পোস্ট আচ্ছা, করবে আর কি। সো দে উইল গিভ আস অ্যাক্সেস টু দোজ হার্ডওয়্যার। সো এটা আর কি আইএনকিউ রিলেটেড নিউজ হলো এটাই। সো তো সো তার মানে কি ওরা অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে যাচ্ছে? যেহেতু অ্যামাজন ওয়েব সার্ভিসে ডিউ এবার আইনকিউ আছে, তাই পাবে নাকি অন্য কোনো ভাবে? আচ্ছা, যেমন ডি ওয়েবের জন্য আমাকে গতকাল একটা লিঙ্ক পাঠিয়েছিল। ওরা হলো যে লিপ আছে, ডি ওয়েব লিপ, ওদের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে ওখানে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তো এখানে আচ্ছা, প্রবাবলি ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, মানে পে করতে হয়। সো ওরা হলো এই হ্যাকাথনের জন্য আমাদের 2 জন ফ্রি করে দিবে। সো ওই প্রসেসটা শুরু করলো। আর আয়ন কিউ লিঙ্কটা এখনো পাঠিয়েনি, ওদের যে সার্ভিসটা। সো ওকে, বাট ওরা বলেছে এই দুটো ইউজ করবে। So, এবং ওরা মানে রেজিস্টার করাচ্ছে, যেমন ডি ওয়েবটা গতকাল করে ফেলেছে আমাদের। আর আয়ন ওকে, কিউ তো বোধহয় সামনে পাবে। ওকে, অসম। তো মেবি এই মানে হ্যাকাথন যখন শেষ হবে, তুমি তারপর এই দুইটা হার্ডওয়্যার নিয়ে তোমার এক্সপিরিয়েন্সের উপর একটা যদি টক দিতে পারো, ইফ এটা ইন্টারেস্টিং হ্যাঁ, হবে হয়তো সবার জন্য। হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর। হ্যাঁ, আমি শেষ হলে আমরা মানে প্রজেক্টটাই প্রেজেন্ট করলাম, যা করবো বা যা নাইস, করতে পারি আর কি নাইস, চেষ্টা করবো। নাইস, নাইস। সো ওকে, সো আর আইনক্লুড যেটা তুমি জব বলছো, অ্যাকচুয়ালি ওই গ্রুপেই আমি কাজ করতাম। অ্যামেজিং গ্রুপ, অ্যামেজিং কোম্পানি, অ্যামেজিং গ্রুপ, অ্যামেজিং টপিক, রিসার্চ টপিক। আমার অনলি ইস্যু হচ্ছে ম্যানেজার, যে আমার সাথে অবশ্য তার খুবই ভালো রিলেশন, প্রবলি যেহেতু আমার বয়সের কাছাকাছি, কিন্তু বাকি যারা টিমমেট যারা আর একটু বয়সে ছিল তাদের সাথে আবার সে একটু বেশি দুর্ব্যবহার করতো। আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি রেড ফ্ল্যাগ উইথ দ্যাট পজিশন। আদার দ্যান দ্যাট, ওইটার ওইটা যে হ্যান্ডেল করতে পারবে, আম, কারণ তো একটা চাকরিতে যদি কারোর সাথে তার বস খারাপ ব্যবহার করে অকারণে, সেটা একটা মানসিক প্রভাব, মানসিক স্বাস্থ্যের উপর সেটার প্রভাব পড়ে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এটা মনে হয়, এটা হয় কি তার কনফিডেন্স নষ্ট করে দেয়। তার মনে হয় যে হয়তো আমারই কোয়ালিটি খারাপ। আর কারো কারো ক্ষেত্রে এটা কনফিডেন্স নষ্ট করে না, কিন্তু অন্যভাবে প্রোডাক্টিভিটি হ্যাম্পার করে। সো ইফ someone knows how to navigate that kind of situation, I think that's a very good job. আরেকটা জিনিস যেটা আমি অবশ্য ওখানে থাকতে আমার কাছে এটা লজিক্যাল মনে হয় নাই, এখনো না, সেটা হচ্ছে ওরা এন্ট্রি দেওয়ার জন্য রিসার্চ স্টেটমেন্ট চায় হচ্ছে 13 পেজে আপ টু। সো উইচ ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট অর bigger, larger requirement than what is needed in a tenure track assistant professor position. ইন দ্য সেন্স যে তুমি যখন টেনিয়র ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশনে অ্যাপ্লাই করবো, তোমার তো একটা রিসার্চ স্টেটমেন্ট আর একটা টিচিং স্টেটমেন্ট জমা দিতে হবে। ওই রিসার্চ স্টেটমেন্টগুলো আমরা নর্মালি 5-6 পেজের মধ্যে শেষ করতাম। সো শিওর, সো আই এম নট শিওর, লাইক মানে মানে এটা কি, আমার কাছে 13 পেজটা একটু বেশি মনে হয়েছে। আমি 2-3 পেজের রিসার্চ স্টেটমেন্ট ওকে, 13 পেজ এটা আমার বেশি হয়েছে। আমরা আইবিএম এর রিসার্চ স্টেটমেন্ট চাই না, আমরা তো হায়ার করে যাচ্ছি রেগুলার বেসিসে। ওকে, এনিওয়ে, আর কোনো আচ্ছা, কোশ্চেন? হ্যাঁ, বলো। আমরা মেবি আমি আমি সরি যে আমি আসলে একটু ব্যস্ত থাকার কারণে লাস্ট উইকের বা লাস্ট যে মিটিং সেশনটা হয়েছিল সেটা খুব ভালো করে আবার দেখতে পারি নাই, ফলে রেকর্ডেডটা দেখা হয় নাই ইউটিউবে যেটা দেওয়া হয়েছিল। তো ওকে, মানে আমরা যে আমি ইসমান তুরবাসু আর তানবীর যে ওরা যে গ্রাফ স্টেট বা ওপেন সায়েন্স নিয়ে যে কাজ করতেছিলাম সেটা নিয়ে মনে হয় কিছু কথাবার্তা বলা হয়েছিল লাস্টে, যে দ্যাটস আমরা ট্রু, দ্যাটস তো ট্রু। ওইটা আমি একটু পড়াশোনা করছিলাম। আমি হয়তো 1-2 মিনিট একটু কথা বলতে যাচ্ছি প্লিজ, তোমার প্লিজ, সাথে। হ্যাঁ, বলো, বলো। আমি আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে মানে লিভ দিয়ে আবার জয়েন করতেছি এখনই, ঠিক আছে? কারণ ওকে, আমি ঠিক গুগল আছে। ক্রোম থেকে জয়েন করব, নাহলে ওকে, প্রেজেন্টেশন দেওয়া যাবে না। ওকে। ও ইন্টারেস্টিং, ঠিক আছে। ওকে, সাজ্জাদ জয়েন্ট। আমাদের এখন 2জন সাজ্জাদ আছে। একজন বের হয়ে চলে গেছে। ওকে। ওকে, ওকে, তো আমি হচ্ছে প্রেজেন্টেশনটা শুরু করি।
হুম। তো এইটা হচ্ছে, আচ্ছা এই ব্যাপারটা নিয়ে মনে হয় লাস্ট মিটিং এও একটু ডিসকাস হয়েছিল, কিন্তু আমি আসলে পড়তে পারি নাই, তো এই জন্য আমি আসলে জাস্ট 1-2 মিনিট একটু কথা বলি আসলে এটা নিয়ে। ওকে, আর যদি রিপিট করি আমি সরি, আসলে এটা এটা কি তো রিপিট দাদু ভাইদের লেখা পেপার। যে গাম্বেটার, হ্যাঁ গত বছরের, হ্যাঁ জুলাই, 1 জুলাই যে এর ব্যাপারটা, হ্যাঁ এটা নিয়ে ডিসকাস হয়েছিল তো, মানে লাস্ট মিটিং এ ভাই। না 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 না, সো ওকে, প্লিজ গো হেড। আমি হচ্ছে গিয়ে যেমন গ্রাফিক্সটার মেইন পারপাসটা যেটা হচ্ছে সেটা তো হচ্ছে গিয়ে আমরা ইরর মিটিগেশন করবো আর কি। তো এই ইরর মিটিগেশনের জন্য হচ্ছে গিয়ে ওরা হচ্ছে 2টা অ্যাপ্রোচ নিচ্ছিল, সেটা হচ্ছে টেনসর প্রোডাক্ট করবে আর হচ্ছে সিটিএমপি, কন্টিনিউয়াস মার্কোভিয়ান টাইম মার্কভ প্রসেস আর কি। তো এখন ওদের যে ব্যাপারে বেশ কয়েকটি স্পেশাল ফিচার আছে, যে স্পেশাল যে ফিচারটা সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা কোয়েশ্চেন, মেবি এখন বা কোন এক সময় তুমি চ্যাটে এটা লিংক দিয়ে দিও সবার জন্য, তাহলে ওরা যদি পরে কোন এক সময়, হ্যাঁ আমি দিয়ে অথবা দেবো। তুমি যেটা রেগুলার করো আর কি মিটিং এ। হ্যাঁ ওকে, আমি চ্যাটে লিংক দিয়ে দেবো মিটিং শেষে আর কি, Sounds রিসোর্সেস লিংক গুলো দিয়ে দেবো। Sounds good. তো এই ব্যাপারের ফিচার যেটা ছিল সেটা হচ্ছে বেশ কয়েকটা স্পেশাল ফিচার আছে। একটা স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে ওরা যে প্রসেসটা ইউজ করতে চাচ্ছে সিটিএমপি, তো যেভাবে ইরর মিটিগেশন করবে এটা শুধুমাত্র যেসব অ্যালগো মিন ভ্যালু নিয়ে আসলে কাজ করে, মানে মিন ভ্যালু অবজার্ভ করে যেখান থেকে হচ্ছে রিড আউট যে এরর গুলো হয় যেসব অ্যালগোতে, যেমন কোয়ান্টাম মেশিন লার্নিং বা টোমোগ্রাফি বা ভেরিয়েশনাল কোয়ান্টাম আইগেন সলভার ভিকিউ যেটা, তো এই টাইপের অ্যালগোর জন্য এটা খুব ভালো কাজ করবে আর কি। কিন্তু এটা আবার সিঙ্গেল শট মেজারমেন্টের জন্য যেটা আছে সেটার জন্য আসলে কাজ করবে না। তো মানে এটা হচ্ছে একটা ব্যাপার। আর ওরা হচ্ছে গিয়ে যে কাজটা করছে আসলে সেটা হচ্ছে এই যে আমি একটু দেখতেছিলাম যে আসলে সিটিএমপি যে জিনিসটা, এটা আমার কাছে খুবই নতুন লাগছে আসলে। তো এই জিনিসটা আসলে কি, তো ওরা হচ্ছে যে এটা ব্যবহার করছে আসলে, কোথায় ছিল, এই তো। তো এটা হচ্ছে কি ওরা দেখাইছে যে হচ্ছে কিরকম আসলে ইরর হয় আর কি। যেমন যেমন এখানে যদি 0-0, তো হচ্ছে আমার একটা বিট হচ্ছে গিয়ে 1-0 হচ্ছে। এখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার কেন সিটিএমপি দরকার, মানে এর আগে তো আরো সিমিলার অনেকগুলো কাজ হইছে যেগুলো ক্রনোলজিতে আসে। তো এটার কারণটা যেটা হচ্ছে এটা ক্রসটক ইরর, ক্রসটক ইরোরটা নিয়ে হচ্ছে কাজ করে। এবং ক্রসটক ইরোরটা হচ্ছে কি আমার ভিএলএসআই ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যে হচ্ছে পাশের নেইবরহুড কোনো একটা মানে গেটের কারণে যদি আমার ইনপুটে ঝামেলা হয়, এবং এই ব্যাপারে যে কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমার যে ইনপুটটা ঝামেলা হয় এই ইনপুটটা ট্র্যাক করার জন্য ওরা যেটা করছে সেটা হচ্ছে একটা স্টেবল ইনপুট দিছে, এবং এই স্টেবল ইনপুটটা এন টাইমস বারবার রিপিট করছে। রিপিট করানোর পর তারপর দেখছে সেখানে কিরকম ইরোরটা হয়। তারপর যে ইরোরটা হয় সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি একটা ম্যাট্রিক্স ক্যালকুলেট করছে, এবং ম্যাট্রিক্স ক্যালকুলেশনের মধ্যে বসায় তারপর হচ্ছে দেখছে যে হচ্ছে ইরোর রেটটা আসলে কিরকম হয়। তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে যে মানে টেন্সর প্রোডাক্ট করে তারপর ওরা হচ্ছে মানে ফুল প্রসেসটা আসলে করতে যাচ্ছে আসলে। আমি জাস্ট এতটুকুই দেখছি আসলে। That's it. ওকে, নাইস 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 কভার। আমি একটা জিনিস একটু একটা কমেন্ট করি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, এটা খুবই ইন্টারেস্টিং পেপার। একটা জিনিস যেটা কমেন্ট করি সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এ কিন্তু এরর কারেকশন এবং এরর মিটিগেশন দুইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড এবং সেপারেট টার্ম। সো সো এরর কারেকশন হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক আমরা কখনো এরর কারেকশন এখানে মিটিং কভার করেছি। বেসিক্যালি যারা কিনা রেগুলার কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা ম্যাথমেটিক্সে কোডিং থিওরি পড়েছে, তারা জানে যে ক্লাসিক্যাল কম্পিউটিং এ এরর কারেক্টিং কোড বলে একটা ব্যাপার আছে, ডেটা কমিউনিকেশন ইউজ করে। হ্যাঁ, সো তুমি একটা ইনফরমেশনকে মাল্টিপল কপিতে রাখবা, যাতে ওই মাল্টিপল কপি ইভেন্চুয়ালি যখন ওই ইনফরমেশনটা করাপ্টেড হয়ে যায়, আমরা এস্টিমেট করি হচ্ছে সব কপিতে একই রেটে করাপশন হবে না। কাজে ওই সব কপির স্ট্যাটিস্টিক্যাল প্রপার্টিস অ্যানালাইসিস করে আমরা বলে দিই যে আসলে এখানে করাপ্ট হওয়ার আগে, নয়েজ
ইন্ডাকশনের আগে ওখানে ইনফরমেশনটা কি ছিল, 0 ছিল নাকি 1 ছিল? খুব সিম্পল এক্সাম্পল দিই, এটাকে বলে 3 বিট রিপিটেশন কোড। সো লেটস সে তুমি একটা ঢাকা থেকে চট্টগ্রামে একটা বিট ট্রান্সফার করবা। এখন রাস্তায় এটা করাপশন হয়ে গেছে, কারণ এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হয়েছে। সো তুমি যদি একটা সিঙ্গেল বিট 3টা কপি রাখো, অর্থাৎ তিনটা বিটের প্রত্যেকটাতে 1 1 1 রাখো, যাওয়ার পথে ধরো একটা বিট করাপ্ট হয়ে গেল, তো এই চট্টগ্রামে যে বসে আছে সে দেখবে মেজরিটি কি 1 না মেজরিটি 0। সে যদি দেখে যে মেজরিটি 1, সে ধরে নেবে এটা 1। সেই জায়গায় মেজরিটি 0, এটা হচ্ছে 0। So it's an example of error correcting code. Okay. তো যখনই তুমি এরর কারেক্টিং কোড নিয়ে চিন্তা করবা, তখনই এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, সিনড্রোম, এবং অনেক কিছু কোড আছে যারা কিনা শুধুমাত্র এরর ডিটেক্ট করতে পারে, কিছু কোড আছে যারা এরর কারেক্ট করতে পারে। ডিটেকশন মানে হচ্ছে এক্স্যাক্টলি কোন বিটে হয়েছে, এটারও একটা ব্যাপার আছে। এই সব আইডিয়াগুলো কোয়ান্টামের জন্য করা হয়েছে, ঠিক আছে? কেন? কারণ কোয়ান্টাম বিটে তো নয়েজ হয়, কাজে আমাদের ওইটা প্রোটেকশনের দরকার আছে। সো সো এবং যখন আমরা এবং এবং বেশ কয়েক বছর আগে এই থ্রেশহোল্ড থিওরেম বলে একটা জিনিস পাস হয়েছিল, পাস বলছি, প্রমাণিত হয়েছিল, যেটা কিনা দেখানো হয়েছিল যে চাইলে একটা কোয়ান্টাম কম্পিউটারে যেই রেটে নয়েজ আসে তার চেয়ে বেশি রেটে নয়েজ কারেকশন করা সম্ভব। এই থিওরেমটা যখন ম্যাথমেটিক্যালি প্রমাণ করে ডরিথ আহরনরা, তখনই মানুষের মধ্যে এই বিশ্বাসটা আসছে যে না, কোয়ান্টাম কম্পিউটার দিয়ে প্র্যাকটিক্যাল কম্পিউটেশন করা সম্ভব। তার আগ পর্যন্ত মানুষ এটা নিয়ে এগ্রি করতো না, ঠিক আছে? এখনো জিল কালা এগ্রি করে না, বাট অ্যাপার্ট ফ্রম হিম এভরিওয়ান এগ্রিজ দ্যাট প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার বানানো সম্ভব বিকজ অফ দ্যাট থ্রেশহোল্ড থিওরেম। সো আমরা যখন বলি যে লেটস সে ফেজ এস্টিমেশন অ্যালগরিদম প্র্যাকটিক্যাল হবে যখন ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার থাকবে, হোয়াট উই মিন ইজ দ্যাট এই একটা কোয়ান্টাম কম্পিউটার একটা কোয়ান্টাম এরর কারেক্টিং কোড ইউজ করবে, তখন আমরা সেটাকে বলবো ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার, এবং তখন আমরা এটা দিয়ে শর্টস অ্যালগরিদম, ফেজ এস্টিমেশন এগুলো করতে পারবো। সো কেউ যখন বলবে এরর মিটিগেশন বা নয়েজ মিটিগেশন, ট্র্যাডিশনালি সেটা হচ্ছে নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটার, নট ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার। আমরা এখানে এরর কারেকশন ইউজ করি নাই। আমরা নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটারে জাস্ট যতটা বিট ততটাই কিউবিট ইউজ করেছি, কোনো এক্সট্রা রিপিটেশন নাই। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে মেজারমেন্ট ডেটা পাই, ওই মেজারমেন্ট ডেটার উপরে আমরা পোস্ট প্রসেসিং করে, যেটা আমরা সাজ্জাদের উপরে ইউজ করেছি অ্যাবস্ট্রাক্টে, আমরা সেটা সেখান থেকে কিছুটা হলেও অ্যাকুরেসি বাড়াই। সো আমি জাস্ট আই থট, কারণ এটা এত বেশি ইউজ হয় এই দুইটা টার্ম, আমার মনে হলো যে আমি মেক শিওর করি যে এভরিওয়ান ইজ অন দ্য সেম পেজ, যে এই দুইটা অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন্ড অ্যান্ড সেপারেট টার্ম কনসেপ্ট ইন কোয়ান্টাম কম্পিউটিং, মিটিগেশন আর কারেকশন। এটুক ঠিক আছে? এটা কি সেন্স মেক করে? ইয়া, মানে আমি ব্যাপারটা যেভাবে বুঝছি, যেমন আপনি যখন উদাহরণটা দিচ্ছিলেন ইসের আর কি কি বলে ওই মানে ফাইবার অপটিক্স দিয়ে বা ফোটোনিক্স যখন ডাটাগুলো পাঠাই, সেখানে একটা ইরর ফাংশন হিসাব করেই আমার পার বিলিয়নে কয়টা ডাটা ঠিকমতো যাচ্ছে সেটা আসলে চেক করতে হয়। তো আমার কাছে মনে হচ্ছে কাছাকাছি রিলেটেবল, যে পয়জন ডিস্ট্রিবিউশন একটা ফলো করে। এবং আপনি যখন কথাগুলো বলছিলেন তখন আমি দেখলাম যে এখানে একটা ডিস্ট্রিবিউশনের সিমিলার একটা ডিস্ট্রিবিউশনের কথা বলছে, এবং ওরা ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে গিয়ে বের করছে আসলে এরকম একটা ইমেজার করে। তো আমি কিছুটা বুঝছি। ওকে, নাইস নাইস নাইস। তো আরেকটা জিনিস, মানে আই নো যে আমি একটু গ্রাফিস্টেট থেকে ডাইগ্রেস করছি, কিন্তু যেহেতু এই ব্যাপারগুলো আমরা সাজ্জাদের কভার করা পেপারে দেখেছি, আমার মনে হলো একটু একটু করে সবারকে জানিয়ে রাখি, যাতে পরে প্রত্যেকে ইচ্ছা করলে নিজে ইন্ডিপেন্ডেন্টলি ওই টপিকগুলো নিয়ে আরো পড়াশোনা করতে পারে। আরেকটা ইন্টারেস্টিং টার্ম এখানে হচ্ছে নয়েজ মডেল বেসড অন কন্টিনিউয়াস টাইম মার্কভ প্রসেস। আমি একটু মেবি, মানে আমি একটু এক্সপ্লেন করতে পারি, বাট যদি কেউ মনে করে যে এটা আজকে মিটিং এর জন্য রিলেভেন্ট, উই ক্যান পাস ইট, পাস অন। আপনি করতে পারেন কারো যদি আপত্তি থাকে। ওকে, কারণ এটাও, এগুলো আসলে অনেক এই লাইনে যারা ক্যারিয়ার করবে তারা এগুলো নিয়ে বারবার কাজ করতে হবে। সো আমরা যখন বলি যে সাপোজ আমার কাছে একটা কোয়ান্টাম কম্পিউটার আছে, ওইটা 3 নাম্বার কিউবিটে কিছু নয়েজ কাজ করছে, প্র্যাকটিক্যালি তো সব কিউবিটে নয়েজ পাওয়া যাবে। সো এই নয়েজটাকে দুইভাবে মডেল করা যায়। একভাবে হচ্ছে তুমি অ্যাকচুয়াল ফিজিক্সটা
বুঝে সেই অনুযায়ী একটা হ্যামিল্টনিয়ান ডিজাইন করবা। সেই হ্যামিল্টনিয়ান বলবে যে এই কিউবিটটা বাম পাশের কিউবিটের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, ডান পাশের কিউবিটের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, রেজোনেটরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এনভায়রনমেন্টের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে যদি আইবিএম এর কম্পিউটার হয়। তুমি যদি ইসের আয়ন কিউব কম্পিউটার ধরো, তুমি চিন্তা করবে হচ্ছে এগেইন দুই দুই পাশের দুই কিউবিটের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। লেজার যে তুমি এইম করছো এই কিউবিটের সাথে, লেজার অ্যালাইনমেন্টে কতটুকু, কত ন্যানোমিটার এরর আছে, অথবা যে রিডার দিয়ে ডিটেক্টর দিয়ে যে তুমি ফোটন ডিটেক্ট করছো সেখানে কি সমস্যা আছে, বা ওই কিউবিটকে যদি তুমি লেজার দিয়ে হাই এনার্জি স্টেটে নিয়ে যাও 0 থেকে 1-এ, এটা কি 0 আর 1-এর মধ্যে ট্রানজিশন হচ্ছে নাকি আবার একটু হায়ার এনার্জি স্পেসে চলে যাচ্ছে। এরকম অনেক ব্যাপার আছে, এগুলো সবগুলো হ্যামিল্টনিয়ানের টার্ম, এক্সট্রা টার্ম ইউজ করে অ্যাড করা হয়, যাতে করে এই হ্যামিল্টনিয়ানটা বেস্ট পসিবল অ্যাপ্রক্সিমেট পিকচার অফ দ্যাট ফিজিক্স গোয়িং অন ইন দ্যাট স্পট সেটাকে রিপ্রেজেন্ট করে। আরেকটা ওয়ে আছে, এটাকে আমরা বলি ফেনোমেনোলজিক্যাল মডেল। ফেনোমেনোলজিক্যাল মডেল, সো আমরা তাহলে এখন যেটা বললাম সেটা হচ্ছে ফিজিক্যাল মডেল, আরেকটা ওয়ে আছে কি সেটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল মডেল। আমি এখনো দেখিনি, বাট আমার ধারণা আভিনবরা এখানে ওইটাই করেছে, ফেনোমেনোলজিক্যাল। ওখানে আমরা তখন যেটা করি সেটা হচ্ছে আমরা ফিজিক্সটাকে টোটালি ইগনোর করি, আমরা পুরো জিনিসটাকে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন দিয়ে রিপ্রেজেন্ট করি। হুনোস পিছনে কেন, কোন ফিজিক্স এই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে ডিস্ট্রিবিউশনের পিছনের কারণ, উই ডোন্ট রিয়েলি কেয়ার, কারণ কি আমরা জিনিসটাকে সিম্পল রাখতে চাই, এবার স্টিল সাফিসিয়েন্টলি রিপ্রেজেন্টস দ্য রিয়েল পিকচার। তো সেক্ষেত্রে আমরা যেটা করি বলি যে এই কিউবিট একটা এরর আছে এবং সেই এররের বিহেভিয়ার এই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা নিয়ে আসি। তো সেখানেই মার্কভ প্রসেস, নন মার্কোভিয়ান প্রসেস, এই দুইটা ব্যাপার আসে। আমি এটা ম্যাথমেটিক্যাল ডিটেলসে যাব না, বাট কলোকুয়েলে এটা দিয়ে আমরা কি বুঝাই সেটা বলি। লেটস সে একটা কিউবিটে যে নয়েজ, সেটা প্রিভিয়াস নয়েজের উপর ডিপেন্ড করে না, জাস্ট ইনস্ট্যান্ট। লেটস সে ট্র্যাপ ডাউন সিস্টেম, হ্যাঁ, ইনস্ট্যান্টলি হিউমিডিটি চেঞ্জ হলো। হিউমিডিটি চেঞ্জ হওয়ার কারণে তোমার যেটা হলো সেটা হচ্ছে লেজারের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেল, কারণ প্রতিসরণাঙ্ক যেটা বলে বাতাসের, জলীয় বাষ্প উঠানামা করলে বাতাসের প্রতিসরণাঙ্ক চেঞ্জ হয় বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়, তখন তোমার এটার ভিতর দিয়ে লেজার যাবে ডিফারেন্ট ওয়েতে, কারণ লেজার ডিরেকশন চেঞ্জ হবে, হিউমিডিটির সাথে চেঞ্জ হয়ে যাবে। কাজে তোমার লেজারের অ্যালাইনমেন্ট কিউবিট থেকে চেঞ্জ হবে যখন তোমার ইনস্ট্যান্টলি যদি হিউমিডিটি চেঞ্জ হয়। কাজে ইট ডাজন্ট ডিপেন্ড অন গত 6 মিনিটের বা 10 মিনিটের বা 1 ঘন্টার হিউমিডিটি কি ছিল, রাইট? এটা ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল ফেনোমেনা যেটা নয়েজের বিহেভিয়ারকে চেঞ্জ করেছে, ঠিক আছে? তো কাজে আমরা এগুলোকে বলবো মার্কোভিয়ান নয়েজ। আবার কিছু সিচুয়েশন আছে যেখানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস স্টেট বা প্রিভিয়াস নয়েজ গুলো ম্যাটার করে। লেটস সে রাইট। সো লেটস সে তুমি তুমি ইসেতে কি বলে, তুমি ধরো আইবিএম এ ধরো নন মার্কোভিয়ান নয়েজের কাহিনী বলি। এটা হচ্ছে ধরো তুমি একটা কি বলে, তুমি মাইক্রোওয়েভ দিয়ে একটা গেট অপারেশন চালাচ্ছ, বাট ওইখানে বিকজ অফ ডিভাইস এরর একটা সাম কাইন্ড অফ ফিল্ড আছে যেটা কিনা একটা লো ফ্রিকোয়েন্সিতে একটু করে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সিতে, এবং চেঞ্জ হওয়াটা তো একটা টাইম সিরিজের মতো, হ্যাঁ, শুরু থেকে চেঞ্জ হচ্ছে এবং তোমার ফেজের চেঞ্জ হইতে একটু করে ফেজ অ্যাকুমুলেট করছে ওভার দ্য টাইম। তার মানে কি 2 মিনিট আগে যে ফেজ ছিল তার সাথে আরো নতুন ফেজ হয়তো যোগ হচ্ছে, যেটা কিনা নয়েজ, আসলে এটা হওয়ার কথা না। তার মধ্যে তুমি এবার তোমার মাইক্রোওয়েভ, তুমি একটা সিনট গেট চালালো, সেটা ইভেন্চুয়ালি হচ্ছে একটা মাইক্রোওয়েভ সিগন্যাল। তো এই লো ফ্রিকোয়েন্সি ব্যাকগ্রাউন্ড সিগন্যাল আর তোমার অ্যাকচুয়াল গেটের যে সিগন্যাল, এই দুটার কম্বিনেশন একটা কিছু তোমার কিউবিটে গিয়ে পড়লো। সো এখানে এররটা কিন্তু ওই ইনস্ট্যান্ট কোনো মুহূর্তের কোনো একটা ঘটনার জন্য এরর নেই, এটা হচ্ছে লং টার্মে একটা ফেজ ডিফারেন্স হয়তো অ্যাকুমুলেট হচ্ছে, সেটা গিয়ে ঢুকে গেল, সেটা হচ্ছে নন মার্কোভিয়ান এরর, ঠিক আছে? সো 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 এগুলো, এই এফেক্ট গুলো এক এক ডিভাইসে এক এক রকম, এগুলোর হ্যান্ডেল করা ম্যাথমেটিক্যাল মডেলও ডিফারেন্ট। সাধারণত ধরা হয় যে মার্কোভিয়ান গুলো ইজি, কারণ কি এখানে আমার হিস্ট্রি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কোনো মেমোরি নাই সিস্টেমের, জাস্ট ইনস্ট্যান্ট যা হচ্ছে তাই।
যখন করে মেমোরি থাকবে, হিস্ট্রি পুরনো জিনিসগুলো এফেক্ট করবে, তখন এটা আরো কমপ্লেক্স হয়ে যায়। আমি ভাবলাম একটু বলি, কারণ হচ্ছে এই দুইটা টার্ম তোমরা প্রায় দেখবে, তাই আর কি। কোনো কোশ্চেন আছে? ভাই আপনি হচ্ছে কি এই যে মানে এই যে লাস্টে যে কথাটা বললেন যে হচ্ছে মানে মানে ইনস্ট্যান্ট তো একটা গেল, আর আরেকটা গেল হচ্ছে সাইট কোনো যখন ইফেক্ট হয় তখন সেটার জন্য যে একটা নয়েজ হয়, এটাকে ওরা ক্রসটক বলতেছে। এবং আমার কাছে ক্রসটক সম্পর্কে আমি যতটুকু জানি মোটামুটি সিমিলার মনে হচ্ছে, ব্যাপারটা কি এটা? গুড 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 কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। সো ক্রসটক অনেকভাবে ডিফাইন করা যায়। লেটস সে তুমি ধরো তুমি একটা আহ, আহ, একটা ধরো তোমার দুইটা কিউবিট আছে পাশাপাশি, তুমি বাম পাশের কিউবিটে একটা হ্যাডোমার ট্রানজিশন দিলা, ডান পাশের কিউবিটে একটা ধরো আরএক্স গেট চালালা, এবং দুটো তুমি একই সময় চালালা, রাইট? সো এখন লেটস সে এই দুইটা কিউবিটের, আমরা ধরো আইবিএম কম্পিউটারের কথা চিন্তা করতেছি, এই দুইটা কিউবিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কাছাকাছি। তো যখন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কাছাকাছি, মানে কি কাছাকাছি ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ সিগন্যাল দিয়ে তুমি দুইটাতে প্রোগ্রামিং চালাবা সবসময়। এখন ধরো আমরা তো একদম হাই স্কুল ফিজিক্স থেকে জানি যে ফ্রিকোয়েন্সি খুব কাছাকাছি হলে এটার মধ্যে ইন্টারফারেন্স হয়, রাইট? সো তখন কি হবে? মানে মানে যেটা হওয়ার কথা ছিল না সেটাই না হয়ে পাশেরটাই হয়ে যাওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, মানে পাশেরটা সেটা প্রতি সেন্সিটিভ হবে, রাইট? যেহেতু রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কাছাকাছি, পাশেরটা সেটা প্রতি সেন্সিটিভ হবে। এবং যদি তোমার এবং সবকিছুর আশেপাশে তো একটা করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে, কাজে এটা ওটাকে একটু ইন্ডিউস করবে, বাম পাশেরটা ডান পাশেরটাকে একটু ইন্ডিউস করবে, কাজেই এক্স্যাক্টলি যে ক্লিন একটা সিগন্যাল আমরা পাওয়ার কথা সেটা কিন্তু পাবো না। সো দ্যাটস এন এক্সাম্পল অফ ক্রসটক, ঠিক আছে? কিন্তু ক্রসটক অনেক আরো আবার ধরো আয়ন কিউর কম্পিউটার কি হয় বলি। লেটস সে তুমি পাশাপাশি দুইটা কিউবিট, বাম পাশের কম্পিউটারে তুমি লেজার শাইন করলা, এটাকে আর এক্স গেট দেওয়ার জন্য, ডান পাশের কম্পিউটার লেজার শাইন করলে এটাকে হ্যাডামার গেট দেওয়ার জন্য। কিন্তু লেজারের বিম তো স্পেশালি স্প্রেড করে, রাইট? সোর্স থেকে স্টার্ট করে যখন সামনের দিকে যেতে থাকে, এটা ওয়েভ ফ্রন্ট, যেটা ওয়েভ ফ্রন্ট, হ্যাঁ, সব দিকে স্প্রেড করে। এখন ধরো তোমার লেজারের বিমটা কলিমেটটা যদি প্রপার না হয়, এবং তোমার বিমের ফাইবার থেকে চেইন অফ আয়নের যে ডিস্টেন্স সেটা যদি অতটুকু হয় যে তার মধ্যে এনাফ স্প্রেড করে কিছু ফোটন স্পিল করে ডান পাশে বা বাম পাশের ফোটনেও চলে যাবে, তার মানে কি তুমি হয়তো প্রোগ্রাম করতে চাইছিলে শুধুমাত্র কিউবিট নাম্বার 1 কে, কিন্তু কিউবিট নাম্বার 2 তে একটু রোটেশন হয়ে গেল, যেটা তোমার আসলে ইচ্ছা ছিল না। এটা এক ধরনের ক্রসটক। ডাজ ইট মেক সেন্স? হুম, আমি বুঝছি। ওকে। সো কিন্তু দুইটাই কিন্তু মার্কোভিয়ান, আমি যেভাবে ডিসক্রাইব করব, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমরা কোনো হিস্ট্রি, আগের কি সিগন্যাল গেছে এগুলো নিয়ে আমরা কথা বলি নাই। আচ্ছা ভাইয়া, এই মার্কোভিয়ান যে আগের হিস্ট্রি যে ব্যাপারটা আছে, এটা যদি আমি আরেকটা, আমি ইউজুয়ালি টপিকের সাথে রিলেট করি, জাস্ট মানে আমি যেহেতু এই জিনিসটা নিয়ে পড়ি নাই, সো আমি যে জিনিসটা জানি সেটার সাথে রিলেট করে নতুন জিনিসটা শেখার চেষ্টা করি। মানে পরে যদি লাইক দেয়ার আর ডেফিনেটলি ডিফারেন্সেস, সব জিনিস তো এক লাইক লজিক্যাল সিকোয়েন্সে যায় না, মানে সিকোয়েন্স অফ লজিকে আগে না। বাট আমার কাছে এটা লেগেছে যে ইটস কাইন্ড অফ লাইক আমরা যে নিউমেরিক্যাল সিমুলেশনস যেটা করি, এক্সপ্লিসিট মেথড, ইমপ্লিসিট মেথড, একটাতে আগের পাস্ট হিস্ট্রি লাগে, আরেকটাতে টু দা পয়েন্ট হিস্ট্রি, এমন টাইপের কিছু। আই থিঙ্ক সো। আবার আমি নিউমেরিক্যাল মেথড কোর্সে এই টার্ম দুটা পাই না, আমি যখন করছিলাম আন্ডারগ্রেডে, বাট আমি একটু দেখি এক্সপ্লিসিট এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট মেথড। সো দেখি আমি একটা অ্যাপ্রোচেস for time dependent ordinary and partial differential equation. Okay. Time dependent. Okay. Explicit method calculate the state of a time at a later time from the state of time which so finds the system and the later one. So even so explicit method এ বলছে কারেন্ট টাইম থেকে ক্যালকুলেট করে তারা লেটার টাইমের স্টেট বের করে। আর ইমপ্লিসিট সিস্টেম যে কি বোথ কারেন্ট স্টেট এবং লেটার ওয়ান দুইটাই ইনভলভ করে। সো ইন দ্যাট সেন্স দুইটাই আসলে নন-মার্কোভিয়ান, রাইট? কারণ দুইটাই তোমার দুইটার মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্সি আছে। আচ্ছা আচ্ছা, মার্কোভিয়ানে তো মানে ইনস্ট্যান্টেনিয়াস।
হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কেউ কেউ হয়তো দাবি করতে পারে যেটা আনরিয়েলিস্টিক, বাট আমরা জিনিসটা সিম্পলিফাই করি আর কি। ঠিক আছে। অনেক সময় হয় কি যে কিছু প্র্যাকটিক্যাল ব্যাপারও আছে, যেমন ধরো ইয়েস লেটস সে ইসেতে বলি কি বলে আইবিএম কম্পিউটারে যে বেসলাইন ম্যাগনেটিক ফিল্ড, সেটাতে যে ফ্লাকচুয়েশন, সেটা অ্যাকচুয়ালি সেটার প্রভাব খুব সহজে বোঝা যায়। কারণ হচ্ছে আইবিএম এর গেটগুলো হচ্ছে হাই স্পিড। সো যেহেতু বেসলাইন ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলি আইডল এরর। সো আর 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 গেটের স্পিড কাছাকাছি, ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এফেক্ট। কিন্তু তুমি যদি ট্র্যাপ ডায়ন সিস্টেমের কথা চিন্তা করো, ওখানকার যে ইলেকট্রোম্যাগনেটিক ট্র্যাপ, আয়ন ট্র্যাপ, সেখানে যে বেসলাইন ম্যাগনেটিক ফিল্ড এটা অনেক ফাস্ট, আর আর ট্র্যাপ ডায়নের গেটগুলো হচ্ছে অনেক স্লো। কাজে এটা ঠিক ওই অর্থে গেটের কোয়ালিটিকে খুব একটা এফেক্ট এখনো করে না। এটা জাস্ট একটা ওয়েট দ্য আদার ওয়ে না, আই থিঙ্ক ইট ইজ আমার এই মুহূর্তে মনে নেই, বাট আইডিয়াটা হচ্ছে এটা দুইটার রিলেটিভ স্পিড এত ডিফারেন্স যে একটা আরেকটাকে আসলে ওইভাবে এফেক্ট করে না। ঠিক আছে। কিন্তু আইবিএম এটা করে, কারণ হচ্ছে আইবিএম এর কাছাকাছি। ঠিক আছে, ওগুলো হচ্ছে নন মার্কোভিয়ান এক্সাম্পল আর কি। ওকে। ওয়ান আদার থিং আই থিঙ্ক আই শুড মেনশন, সেটা হচ্ছে এই সাজ্জাদ, তুমি কি একটু কষ্ট করে ওই পেপারে অ্যাবস্ট্রাক্টে যাবা? সো আই থিঙ্ক লাস্টের দুইটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কমপ্লেক্সিটি থিওরেটিক ইমপ্লিকেশন। হ্যাঁ, যে দ্য এরর মিটিগেশন ওভারহেড মানে হচ্ছে কস্ট অফ দ্যাট এরর মিটিগেশন। ওভারহেড টিপিক্যালি হতে পারে যে এক্সট্রা কয়টা কিউবিট লাগছে বা এক্সট্রা কয়টা গেট লাগছে, ইনক্লুডিং অথবা আরো কত বেশি মেজারমেন্ট নিতে হচ্ছে, এক্সপোনেনশিয়াল ইন এপসাইলন এন। ঠিক আছে। এন খুব সম্ভবত নাম্বার অফ কিউবিট, ইয়েস, এন নাম্বার অফ কিউবিট, এপসাইলন হচ্ছে ম্যাক্সিমাম এরর রেট। সো সো তো কাজে ন্যাচারাল কোশ্চেন হচ্ছে, তাহলে কি এক্সপোনেনশিয়াল হলো তো, যখন একটা কাজ করতে এক্সপোনেনশিয়াল রিসোর্স লাগে, অ্যাটলিস্ট যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের কাছে তো এটা খুবই অপ্রিয়, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো এটা ম্যানেজেবল, এটা আর কি। আমার মনে হলো যে এই জিনিসটা, আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ দিস পেপার, ইন কেস এনিওয়ান ইজ ইন্টারেস্টেড। ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। আমি আসলে ইন্টারাপ্ট করার জন্য খুবই দুঃখিত। আমি অনেকক্ষণ ধরে কোশ্চেনটা করতে চাচ্ছি। শিওর সেটা শিওর। হচ্ছে যে আমরা তো এখানে আপনার কোয়ান্টাম কম্পিউটিং এর আপনার অ্যালগোরিদম নিয়ে বেশি আমরা আলোচনা করতেছি। আমাদের কি এই মিটিং এ আপনার এর যেই সার্কিট নিয়ে বা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে তো কথা হবে বা আলোচনা হবে নাকি? হ্যাঁ, মানে আমরা মানে আমাদের কোনো এরকম ব্যাপার নাই যে আমরা এটা করব কিন্তু এটা করব না। উই আর ওপেন টু এভরিথিং, বাট ন্যাচারালি যেহেতু আমি থিওরিস্ট, আমি এক্সপেরিমেন্টালিস্ট না, আমার স্ট্রেংথ হচ্ছে ওগুলোতে, কারণ হয়তো এটা আনইনটেন্ডেড একটা বায়াস চলে এসেছে আর কি। বাট আই এম হ্যাপি টু অ্যান্সার এনি কোয়েশ্চেন অ্যাবাউট এনি হার্ডওয়্যার, মানে টু দ্য বেস্ট অফ মাই নলেজ। আমি একটু হেল্প করি শিহাব ভাইকে। মানে আমাদের এখানে মেইন ব্যাপারটা হয় কি, যে আমরা এখানে সবাই আসলে শিখতেছি, তো ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা 2 সপ্তাহ কিছু না কিছু করার ট্রাই করি। তো করে এসে আমরা যে ঝামেলাগুলো হয় বা প্রশ্নগুলো হয়, সেগুলো হচ্ছে যেহেতু শিহাব ভাই একটু বেশি বয়স্ক লোক, তো আমাদের থেকে একটু বেশি জানে বয়স হওয়ার মনে কারণে। থাকবে, বয়স্ক শব্দটা বলছো, এটা মনে থাকবে। এনিওয়ে, এলো আর চলে গেল। আচ্ছা, বুড়ো লোক, এটা ভালো শোনায় তাহলে। আচ্ছা, তো হচ্ছে উনি, ফলে আমরা প্রবলেম ফেস করলে উনি হচ্ছে আমাদের বলে, মেইন পারপাসটা হচ্ছে গিয়ে, মানে আমরা মোটামুটি সবাই এভাবেই দেখি আর কি। তো এনিথিং ক্যান ডিসকাস, এবং যার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং গুলো এখানে বলতে পারে আর কি, এটাই। এবং আমরা স্টিক না কোনো কিছুতে আসলে। এন্ড আমরা খালি মিটিং এও না, আমার কাছে লাগে যে ডিসকর্ড চ্যানেল ওপেন আছে, শিহাব ভাই সবসময় মানে
অলমোস্ট মানে সবসময় রিপ্লাই পাই, সবসময়, হ্যাঁ অলমোস্ট 100% অফ দ্য টাইমস রিপ্লাই পাই। সো আমার কোনো বা যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ডিসকর্ডে লিখি যে আমি কাজটা করছি বা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, জিনিসটা বুঝছি না। সো কেউ না কেউ সিহাব ভাই বা অন্য যারা আছেন সিনিয়র যারা আছেন, তারা যারা আমাদের চেয়ে বেশি পড়াশোনা করেছেন তারা মানে আনসার দেন, না জানলেও যে রিসোর্স থেকে আমরা আনসার পাবো সেই দিকে আমরা মানে উই গাইডেন্সটা পাই আর কি আমরা। সো আই গেস ইটস মানে ওপেন ডিসকাশন ফোরাম। সো সবাই অ্যাকচুয়ালি একজন একজন অনেক হেল্পফুল এই কমিউনিটিটা। সো দ্যাটস ইট। সো এখানে কোশ্চেন থাকলে, এটা বাইরে যে কোশ্চেন থাকে যেটা 2 সপ্তাহ একটা হিউজ গ্যাপ, মাঝখানে কোশ্চেন থাকলে ডিসকর্ডে করলে আই থিংক এভরিওয়ান উইল বি হ্যাপি টু আনসার যারা জানে আর কি। সো আসিফ, তুমি কি ডিসকর্ডের কোয়ান্টাম হার্ডওয়্যার যে চ্যানেলটা আছে ওটার সাথে ফ্যামিলিয়ার? জি ভাই, আমি দেখছি, বাট আচ্ছা। আমি যেহেতু নতুন, আমি হ্যাঁ। এখনো মানে সব মানে শেষ করতে পারিনি। আমার কোশ্চেন থাকলে আমি অবশ্যই ডিসকর্ডে করব। বিশেষ করে আমার কারেন্ট এই হার্ডওয়্যারের বিষয়টা আমার বেশি মানে কিছুটা আমার আইডিয়া আছে বা আমার হচ্ছে বুঝি, বাট সফটওয়্যার বা আপনার প্রোগ্রামিংটা সবাই তো আবার একই রকম ভাবে পারে না, এই জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। যদি আপনারা কন্টিনিউ করেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, শিওর শিওর শিওর, অফকোর্স। মানে দিন শেষে মানে এটাই ঠিক যে আমি থিওরিস্ট, বাট দিন শেষে আমি আগেও হার্ডওয়্যার কোম্পানিতে কাজ করেছি, এখনো হার্ডওয়্যার কোম্পানিতে কাজ করেছি। তো দিন শেষে ওই আমরা হচ্ছে সবাই ঘুরি, কিন্তু নাটা এটা হচ্ছে হার্ডওয়্যার, মানে আমাদের দড়িটা সবসময় কোনো না কোনো হার্ডওয়্যারের সাথে বাঁধা থাকে। তো সো অফকোর্স উইচ মিনস দ্যাট আমি আমি আমাকে হয়তো তুমি মানে ওই কোন স্ক্রু সাইজ কত সেটা জিজ্ঞেস করলে আমি হয়তো তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আই হ্যাভ টু ওয়ার্ক উইথ হার্ডওয়্যার এভরি ডে অ্যাজ এ থিওরিটিশিয়ান। সো আই উইল ট্রাই মাই বেস্ট। এই মুহূর্তে কি তোমার কোনো ওপেন কোয়েশ্চেন আছে কোনো হার্ডওয়্যার নিয়ে? না ভাই, আপাতত নাই, বাট আমি পারমিশন পাইলাম, আমি ইনশাল্লাহ করব আমি ডিসকর্ডে। সো সো তোমার পারমিশন লাগার উচিত না, কারণ এই গ্রুপটা কেউ একজন ওন করে না, আমরা সবাই হচ্ছে এই গ্রুপটার ইকুয়াল ওনার। ঠিক আছে? সো ইউ হ্যাভ এভরি রাইট অ্যান্ড ইকুয়াল রাইট টু ইনিশিয়েট এনি ডিসকাশন অ্যান্ড আস্ক এনি কোয়েশ্চেন। এখানে এখানে আমরা সবাই অনার সিস্টেমে চলি। অনার সিস্টেমে চলি মানে হচ্ছে আমি রেসপেক্ট করি এবং আমি বিশ্বাস করি যে বাকিরা সবাই যখন কোনো একটা প্রশ্ন করবে, সবাই অতটুকু অ্যাডাল্ট এবং ম্যাচিউর যে সবাই খুবই রেলিভেন্ট প্রশ্ন করবে। কেউ এখানে এই প্রশ্ন করবে না যে কেন অমুক দল ক্রিকেট খেলা জিতলো। সো ইউ ডোন্ট নিড ইভেন এনি পারমিশন, ওকে? মানে জি এখানে ভাইয়া, তোমার মানে পজিশন আপনার আর ভাই আমার পজিশন সেম। এইটাই সবচেয়ে ভালো লাগে ভাই, আপনার এই মানে মানে সবাই স্বাধীনতা দেন এবং ফ্রিলি কোশ্চেন করা যায়, এটাই সবচেয়ে ভালো লাগে ভাই। ওয়েট, স্বাধীনতা দেওয়ার কোনো পজিশনে আমি নাই। ওই ব্যাপারটাই মাথা থেকে চিন্তা করে দাও। এখানে একমাত্র যেটা সত্য সেটা হচ্ছে সাবজেক্ট যেটা বলছে, সেটা হচ্ছে আমার বয়স বেশি। আদার দ্যান দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স। ঠিক আছে? আমাদের মধ্যে কোনো হায়ারার্কি নাই, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? মানে এই ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দিস। ঠিক আছে? জি ভাই, তাহলে আরেকটা কোশ্চেন জাস্ট শর্ট একটু করি। ওকে। ভাই, এটা হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে আমাদের ফোটোনিক্স এর কানেকশন তো আছে নাকি? অ্যামেজিং কোয়েশ্চেন। এখানে লোকাল এক্সপার্ট হচ্ছে সাজ্জাদ। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, আছে। আছে এই অর্থে যে মানুষ তো বিভিন্নভাবে কোয়ান্টাম কম্পিউটার বানানোর চেষ্টা করছে। যেমন আইবিএম চেষ্টা করছে তোমার ইসে দিয়ে সুপার কন্ডাক্টিং কিউবিট, আয়রন কিউ চেষ্টা করছে ট্র্যাপডাউন সিস্টেম। ঠিক তেমনি দুইটা কোম্পানি আছে, জানাদু আর সাইকিউ, এরা চেষ্টা করছে ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার বানানোর জন্য। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে। তুমি যদি ম্যাথমেটিক্যাল মডেল চিন্তা করো, তাহলে ফোটনিক কোয়ান্টাম কম্পিউটারের জন্য যে ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করা হয় সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম মেকানিক্স। ও আরেকজন এক্সপার্ট আছে ডিসকর্ডে, শিহান। তো ও এক্সপার্ট এইসব বিষয়ে। সো ইয়েস, তুমি এবং এবং শুধু তাই নয়, তুমি ওদের একটা সফটওয়্যার আছে জানাডুর, আই থিঙ্ক ইটস কল্ড পেনিলাইন বোধহয় বলে। তুমি ওই গুগল করে পেনিলাইন দিলে দেখবা যে ওদের অনেক স্যাম্পল আছে যেগুলো তুমি চালাতে পারবা। ঠিক আছে? নট অনলি দ্যাট, ফোটোনিক্স ব্যাপারটা কিন্তু এরকম না যে খালি ফোটোনিক বেসড কোয়ান্টাম কম্পিউটিং এই লাগবে। আমরা যখন চিন্তা করি যে সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারগুলোকে কিভাবে আমরা কালেক্ট করে একটা ক্লাস্টার ডাটা সেন্টার বানাবো, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ইজ ফোটোনিক কানেকশন। একইভাবে ট্র্যাপডাউন সিস্টেমের কথা চিন্তা করো। এখন তো ট্র্যাপডাউন সিস্টেম বানাতে গেলে পুরো একটা রুম লাগে। তুমি যদি চিন্তা করো যে এটাকে একটা ডেস্কটপ কম্পিউটার সাইজে নিয়ে আসবা, মিনিচারাইজ করবা, দ্য অনলি ওয়ে ইউ ক্যান থিঙ্ক অফ ইজ মেকিং ফোটোনিক সার্কিট অফ অল দিস অপটিক্যাল এলিমেন্ট। ঠিক আছে? তো তুমি খুবই ভালো প্রশ্ন করছো, এটা খুবই রেলিভেন্ট।
Yep. ভাই আচ্ছা, তুরবাসু ইসমাম কি কিছু বলবে এই গ্রাফ স্টেট নিয়ে, ওরা কি করছে না করছে? তো তুরবাসু কিছু বলবি? গ্রাফ স্টেট নিয়ে ইসমাম আমার থেকে অনেক বেশি পড়েছে, আমি ওকে বলতে দিলাম। আচ্ছা, আচ্ছা, আমার অবস্থা হলো আমি শেষ পর্যন্ত সেকেন্ড লেকচার দেখলাম ওই রাসেনডর্ফের, সেকেন্ড লেকচার পড়ে আচ্ছা বুঝলাম, ওইটাও আবার দুইবার লেখা লাগছে। তো আমি হলে এখন পার উইক একটা করে লেকচার যাই, এরপর 11 জাজিস পড়ি। বাট আমি কি বলবো, মানে ইটস ভেরি ডিপ্রেসিং না, মানে ইটস টেকিং আপ এ লট অফ মাই টাইম, মানে খুবই মানে প্যারা খাচ্ছি সোজা কথা এটা বুঝতে গিয়ে। তো আই ডোন্ট থিঙ্ক মানে মানে আমি যে কোশ্চেন করব, আমি যা বুঝি না মানে তাই বুঝি না, মানে আমি কি বুঝি না সেটাই আমি বুঝি না। তো আসলে এর নাই, বাট আমার কাছে এটা একটু মানে কিউসিটি এখন যত কিছু না পড়লাম অ্যালগরিদম থেকে মানে ইমপ্লিমেন্টেশন থেকে যত কিছু আছে, এর মধ্যে ই গ্রাফ স্টেটে মানে এই যে এমবিকিউসি, এটা মেজারমেন্টস কোয়ান্টাম কম্পিউটিং, এটা একটু এক্সেপশনালি হার্ড লাগছে আমার কাছে, মানে টপিক ওয়াইজ মানে। ওকে, সবাই কি গ্রুপ থিওরিতে অন দ্য সেম পেজ? মানে গ্রাফ থিওরি এগুলো করতে, গ্রাফ থিওরি বলছি, গ্রাফ স্টেটের জন্য তো একটু তোমার গ্রুপ থিওরি, গ্রুপ অ্যাকশন, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, এগুলোতে কি সবাই কমফোর্টেবল? একটু যদি কিছুটা আগ্রহ আছে। বলে দেন তাহলে খুব ভালো হয়। হাউ অ্যাবাউট হ্যাঁ, দিস? আমি সরি, বলো সাজ্জাদ। ভাই আপনি বলেন, মানে আপনারটাই না, আমি বলতে বলছি চাচ্ছিলাম। হ্যাঁ, হাউ অ্যাবাউট দিস, আমি আজকে গ্রুপ থিওরি কিছু বেসিক জিনিস কভার করি। আই ডোন্ট থিঙ্ক আজকে যদি পারা যায় গ্রুপ অ্যাকশনও কভার করবো, বাট আমি বেশি হাই এম করছি না, কারণ অনেক কিছু আছে। হাউ অ্যাবাউট দিস, আমি আজকে কুইক একটা রিভিউ করি গ্রুপ থিওরি কিছু বেসিক কনসেপ্টের উপরে, দেখি দেখি সবাই ওগুলোতে কমফোর্টেবল কিনা। তারপর তারপর হয়তো আমরা মানে আমাদের, আমি বেসিক্যালি বলতে চাচ্ছি, as long as গ্রুপ থিওরি, গ্রুপ অ্যাকশন এবং স্পেশালি স্টেবিলাইজার অ্যাকশন, এই তিনটা জিনিস যদি সবাই কমফোর্টেবল হয়, তাহলে গ্রাফ স্টেট কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য যেটুকু ম্যাথমেটিক্স ওকে সেটা হয়ে গেল সবার। সেকেন্ড সেকেন্ড স্টেপে আমি ডিরেক্ট ওইটা করার আগে আমি আরেকটু, ইফ এভরিওয়ান এগ্রিস, আমি আরেকটু মেবি সাজেস্ট করব যে জাস্ট একটা বেসিক কোয়ান্টাম এরর কারেকশন কোড কিভাবে কাজ করে, এটার উপর আমরা আরেকদিন আলোচনা করলাম, কভার করলাম। ও এই দুটো জিনিস যদি কভার হয়ে যায়, তখন যে কোনো একটা গ্রাফ স্টেট কোয়ান্টাম কম্পিউটিং তুমি যখন একটা পেপার পড়বে, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এদের মোটিভেশনটা কি, এরা কেন এগুলো করতে যাচ্ছে, এবং যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করছে ওগুলো আসলে কি বোঝায়। Does it make sense? আপনি হ্যাঁ একটা মানে ছোট ছোট আজকে বাকি যে মিনিট আছে সেটা কামগুলো বলে দেন, আমরা পড়লাম, পরে তারপর কথা বল। আপনি শুরু করেন। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস দ্য গুড ওয়ে, কারণ আমার কাছে লেগেছে এটা কারেন্টলি মানে ইভেন আজকে বললাম আমার প্রতি লেকচার আমি এক সপ্তাহ ধরে পড়তে হচ্ছে, সো ইটস লাইক ওকে, ডেফিনেটলি আমার বেসিক অনেক ঘাটতি আছে, তাই আচ্ছা, এগুলো আস্তে করে আগেই ভালো হয়। রাইট। আমি একটা আরেকটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যেটা আমি নিজে অলওয়েজ প্র্যাকটিস করি, মেবি আসিফ সেটা নিয়ে ভাবতে পারো। এক্সকিউজ মি। সেটা হচ্ছে আমি পার্সোনালি যখন এরকম এগুলো তো তোমার কাছে মনে হচ্ছে খুবই অ্যাবস্ট্রাক্ট, খুবই থিওরি, আমি সবসময় দিন শেষে মানে যে কোনো একটা জিনিস যখন এরকম পড়ি, আম, আমি তখন অলওয়েজই যে কোনো একটা নতুন থিওরিটিক্যাল কনসেপ্ট পড়তে চাইলে আমি অলওয়েজ নিজেকে এই প্রশ্নটা করি, সেটা হচ্ছে আমি যদি আজকে এটা ল্যাবরেটরিতে ইমপ্লিমেন্ট করতে চাই, কোন একটা এক্সপেরিমেন্টালিস্টের সাথে বসে, আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে হার্ডওয়্যারে। আই থিঙ্ক ইফ ইউ ক্যান, ফর এক্সাম্পল, লেটস সে তুমি হ্যাডামার্ট গেট, আমরা হ্যাডামার্ট গেটের ম্যাট্রিক্সটা দেখলাম, 1/√2, সব জায়গায় এক জায়গায় একটা মাইনাস আছে, ওকে ফাইন, এটা দিয়ে গুণ করলে 0 আর 1 এর ইকুয়াল সুপারপজিশন তৈরি হয়, ফাইন। আমি এই ধরনের আমার কাছে মনে হয় যে নেক্সট ন্যাচারাল কোশ্চেন যেটা হচ্ছে, ফাইন আমি বুঝলাম হ্যাডামার্ট গেট কি বলে, এটা কি বলে, লেটস সে আমি এটা ট্র্যাপ ডাউনে করতে চাই, আমাকে এক্স্যাক্টলি লেজার শাইন করবো কিভাবে, লেজারে কি কি জিনিস আমি এনকোড করবো, কি সিগন্যাল এনকোড করবো, সেটাকে আমি লেজারের অ্যাম্পলিটিউডে করবো, ফেজে করবো, নাকি ফ্রিকোয়েন্সিতে করবো, সেটা ভ্যালু কি হবে। এই এই প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তুমি যদি এই প্রশ্নগুলো যদি তুমি নিজেকে নিজে করো এবং ফিগার আউট করে ফেলতে পারো, আই থিঙ্ক দ্যাট পুটস এভরিথিং ইন এ রিয়েলিস্টিক কনটেক্সট, এবং এটা অনেক কনফিউশন দূর করে দেয়। অথবা তুমি আইবিএম এ অথবা একটা ফটোনিক সিস্টেমে তুমি এটা কিভাবে অ্যাচিভ করবা, তোমাকে এই ব্যাপার আমি তোমাকে বলতে চাই, তোমাকে ল্যাবরেটরিতে করতে পারতে হবে। অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টালিস্টের মাথায় যেসব নাম্বার কাজ করবে, সেই নাম্বারগুলো যদি তুমি ইমাজিন করতে পারো, আই থিঙ্ক দ্যাটস এ গুড ওয়ে টু লার্ন। সবাই এভাবে শিখে তা না, বাট ইট ওয়ার্কস আউট ফর মি। সো জাস্ট একটা সাজেশন আর কি। সো 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 আমি এটা বলছি এই কারণে যে
এখন আমি শুরু করতে যাচ্ছি যেগুলো খুবই অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স, রাইট? কিন্তু ইউ শুড অলওয়েজ আস্ক ইউরসেলফ যে লেটস সে শেয়াব ভাই বললো এটা হচ্ছে গ্রুপ জেনারেটর, how can I compute that generator on a using Python or C, whatever? Or let's say সাহেব বললো যে এই স্টেটের এটা একটা স্টেবিলাইজার স্টেট, ওকে, how I'm going to construct that state on IBM or IonQ? মানে আমি তোমাকে বলছিলাম যে তোমাকে এটার উত্তর পারতে হবে, বাট তুমি যখন নিজেকে কোশ্চেন করবে এবং নিজেকে যদি নিজে একটু হিন্টস দিতে পারো যে ওকে মেবি দিস ইজ হাউ ইটস গোইং টু ওয়ার্ক আউট, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি এই এক্সট্রা নলেজ তোমার সবকিছুকে ক্ল্যারিফাই করবে আর কি। ঠিক আছে, অনেক কিছু মনে হয় যে আচ্ছা পড়ছি নিশ্চয়ই বুঝছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে ঝামেলা হয়। সো এই প্রশ্নটা যদি করে যে আচ্ছা আমি এটা কেমনে করবো এক্সপেরিমেন্টাল, তাহলে ইজি। কারণ একটা খুব ফেমাস কথা আছে যে কোয়ান্টাম মেকানিক্স ডাজন্ট টেক প্লেস ইন হিলবার্ট স্পেস, ইট টেকস প্লেস ইন দ্য ল্যাব। সো এনিওয়ে, আচ্ছা, আমি ভুলে গেছি ভালো সম্ভবত পেরেজের পরামর্শ, স্টেটমেন্ট। হ্যাঁ বলো বলো বলো। মানে অনেক ভালো পরামর্শ ভাই। এই যে মানে আমরা রেগুলার পড়াশোনার পাশাপাশি এভাবে চিন্তা করলেও অনেক সময় অনেক ভালো আইডিয়া চলে আসে, যেটা অনেক মানে প্র্যাকটিক্যালি ভালো মানে ফল দেবে। এক্স্যাক্টলি, এটা তো তোমার লস নাই, একটু স্লো হবে বাট লস নাই কোনো। ঠিক আছে, এনিওয়ে, তাহলে আমি এখন যেটা করি আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, স্ক্রিন কিভাবে প্রেজেন্ট নাও। আই থিঙ্ক এটা খুবই আজকে খুবই একটা স্পেশাল ডে, কারণ আজকে আমি ফার্স্ট চান্সে বের করতে পারছি কোন কোথায় ক্লিক করতে হবে। প্রত্যেকবার আমি ল্যাঙ্গুয়েজটা গুলাই ফেলি। ওকে, তোমরা কি ব্রিলিয়েন্ট একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের গ্রুপ থিওরি পেজটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন থেকে? জি ভাইয়া। Okay, আমার কাছে মনে হচ্ছে এটা রিজনেবলি ডিটেইলড বাট নট কমপ্লিট, বাট শুরু করার জন্য খারাপ না। তো আমি একটা কাজ করি, আমি লিঙ্কটা চ্যাটে দিয়ে দিই জাস্ট ইন কেস কারো যদি। ওকে, আমাকে চ্যাট খুঁজে বের করতে হবে, মেবি চ্যাট চ্যাট ও হ্যাঁ এখানে। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আমি আসলে কি ফলো করছি, ব্যাক টু এক্সকিউজ মি গ্রুপ থিওরি, এক্সকিউজ মি। সো গ্রুপ থিওরি, স্টাডি অফ গ্রুপস, আমি লাইন ধরে ধরে পড়বো না, বাট একটু আইডিয়া দিই। বেসিক আইডিয়াটা হচ্ছে তোমাকে একটা সেট চিন্তা করতে হবে। একটা সেট মানে হচ্ছে কালেকশন অফ আইটেমস। একটা সেট কিন্তু ইনফাইনাইট হতে পারে, ফাইনাইট হতে পারে। কাজেই তুমি যখন গ্রুপ থিওরির কথা চিন্তা করবো, গ্রুপ থিওরি একটা গ্রুপ ফাইনাইট সেটের উপরও ডিফাইন করা হতে পারে, ইনফাইনাইট সেটের উপর ডিফাইন করা হতে পারে। জাস্ট লাইক এনি আদার ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, ইনফাইনাইট মানে হচ্ছে নাইটমেয়ার, সোজা হিসাব। ঠিক আছে, ফাইনাইট হচ্ছে গুড বয় বা গুড গার্ল। তো নর্মালি একটা সেটের সাথে একটা অপারেশন, গ্রুপ অপারেশন কনসেপ্ট অ্যাসোসিয়েট করা হয়। এবং হয়তো আজকে জিনিসটা অত ক্লিয়ার হবে না, কিন্তু তুমি যদি গ্রুপ থিওরি নিয়েই ক্যারিয়ার করো, তুমি দেখবা যে ওইখানে তোমার ওই ওই অপারেশনটার জাস্ট একটা লেভেল, মানে কেউ যখন মাল্টিপ্লিকেশন বলে, নট নেসেসারিলি মাল্টিপ্লিকেশন মানে গুণ আমরা যেটা পাটিগণিতে করি, বাট মাল্টিপ্লিকেশন অনেকভাবে বলা হয় আর কি। হ্যাঁ, তো আমরা যখন একটা গ্রুপ থিওরি ব্যবহার করে আমরা যখন কিছু একটা প্রসেস বা একটা ম্যাপ চিন্তা করি, আমরা এটা বলি গ্রুপ অ্যালজেব্রা। ওকে, সো ওকে, সো ডিটেলসে যাওয়ার আগে এটার মানে বেসিক্যালি গ্রুপ থিওরি হচ্ছে অ্যামেজিং একটা টুল এবং এটা অনেক কাজে আসে। হ্যাঁ, সো ফর এক্সাম্পল এই যে তোমরা যে মলিকিউলটা দেখছো, হ্যাঁ, এটা হচ্ছে CCl4, আমি জানি না এটার নাম কি, যারা কেমিস্ট তারা বলো এটার কি কোনো কলোকিয়াল নাম আছে কিনা। কার্বন টেট্রাক্লোরাইড আর কি। কার্বন টেট্রাক্লোরাইড, ওকে। সো এটা টেট্রাহেড্রাল শেপ এবং তুমি দেখতে পাচ্ছ এটা সিমেট্রি গ্রুপ আছে। বেসিক্যালি তুমি এভাবে চিন্তা করতে পারো, যদি তুমি রোটেট করো, অর্থাৎ ধরো সবচেয়ে সামনের যেই অ্যাটম সেটাকে যদি তুমি উপরে নিয়ে যাও, উপরেটা যদি সামনে নিয়ে আসো, তোমার ভিজুয়ালি দেখতে কিন্তু ডিফারেন্ট মনে হয় না, তার মানে হচ্ছে দে আর সিমেট্রিক। ওকে, তারপর ধরো আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ধরো ধরো একটা গ্রুপ সেট অফ ইন্টিজার্স, যেখানে অপারেশনটা হচ্ছে যোগ, এডিশন। তাহলে ধরো 5 যোগ 4 সমান 9, আবার 4 যোগ 5 সমান 9। তার মানে এখানে তুমি একটা দেখতে পাচ্ছ যে একটা সিমেট্রি আছে, তাই না? তুমি যদি
অপারেন্ডের বা সামেন্ডের যোগ করো, অর্ডার চেঞ্জ করো, ক্রম পরিবর্তন করো, তাহলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে এক্সাম্পল সিমেট্রি। আরেকটা সিমেট্রি হচ্ছে ধরো বাংলাদেশের পতাকা, তুমি যদি একটা হরাইজন্টাল মাঝখানে যদি একটা হরাইজন্টাল বা আনুভূমিক অ্যাক্সিস ধরো অক্ষ, তাহলে কিন্তু এটা সিমেট্রিক উপরে আর নিচে। কিন্তু তুমি যদি ঠিক মাঝ বরাবর একটা অ্যাক্সিস ধরো, ইটস নো লঙ্গার সিমেট্রিক, কারণ মাঝখানে যে লাল বৃত্ত এটা কিন্তু সেন্টারে নয়, এটা একটু বাম পাশে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিলাম আর কি। কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আমি জাস্ট একটা কমেন্ট করি। এই মানে এই সেন্টার না হয়ে একটু বাম পাশে হওয়ার কারণটা হচ্ছে যখন পতাকাটা উড়বে তখন যাতে বাম পাশে আসে, এটা যাতে ফিল করা যায়, এই কারণে বাম পাশে করা হয়েছে। এটা আমি Just জানতাম এমনি না, থ্যাংক ইউ। ওকে, সো এখানে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, এলিপ্টিক কার্ভ গ্রুপ, যেটা কিনা ক্রিপ্টোগ্রাফিতে খুবই ইম্পর্টেন্ট। আমার স্ক্রিনকে আরেকটু বড় করতে হবে, মেবি আমি একটু বড় করলাম। ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রিক কার্ভ গ্রুপ, এটা ইটসেলফ ক্রিপ্টোগ্রাফিতে খুবই ইউজ হয়, এবং ইন্টারেস্টিংলি অ্যাজ ইউজুয়াল শর্টস অ্যালগরিদম টাইপের একটা অ্যালগরিদম হচ্ছে যেটা এটাকে ভাঙতে পারে, যদিও ক্লাসিক্যাল অ্যালগরিদম ভাঙতে পারে না, এবং এটা ইউজ হয় হচ্ছে বিটকয়েনের সেফটির জন্য, ইলেকট্রিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি। তো সো এটা এটা যেমন একটা এক্সাম্পল যেখানে গ্রুপ থিওরি ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি নিয়ার টু অ্যান্ড ডিয়ার টু মাই হার্ট, কারণ আমি টপোলজিস্টের সাথে পিএইচডি করেছি এবং আমাকে অনেক নর্থ থিওরি পড়তে হয়েছে। সো এগেইন, যে তুমি যখন তুমি যখন জুতার ফিতা বাঁধো, অথবা তোমার যখন কম্পিউটার টেবিলে তারগুলো পেঁচায় যায় এবং তোমার ম্যাচ খারাপ হয়ে যায়, একটা জিনিস মনে রাখবা যে যে কোনো প্যাচ মাত্র 3টা অপারেশনের কম্বিনেশন দিয়ে প্রকাশ করা যায়। এগুলোকে বলে রাইডামিস্টার মুভ, এবং এই 3টা অপারেশন দিয়ে যে কোনো প্যাচ ব্যাখ্যা করা যায়, যে কোনো সুতার যে কোনো প্যাচ। এবং যদি এই সো সেট অফ অল দিস পয়েন্টস, এবং তার সাথে বাই দ্য ওয়ে গ্রুপ, তার সাথে যদি তুমি এই গ্রুপ অফ এই মুভগুলো, এই সরি সেট অফ দিস মুভস, এটাকে যদি তুমি একটা গ্রুপ চিন্তা করো, তাহলে তাহলে এই বাম পাশে এই যে আননট, ট্রিফয়েল নট, ফিগার 8 নট, এগুলো একটা ডিফারেন্ট। এর মানে হচ্ছে no combination of these moves will take you from one knot to another. They are different. They're separated by their own algebra. ঠিক আছে, এটা হচ্ছে আরেকটু হায়ার অ্যাবস্ট্রাক্ট আর কি। এই কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে মোর রিয়েলিস্টিক, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো যে তুমি হাতে নিয়ে, এটা যদি তুমি হাতে নিতে পারতা তুমি রোটেট করে করতে পারতা। কিন্তু গ্রুপ থিওরি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ইউজ হয় অনেক হায়ার অ্যাবস্ট্রাক্ট লেভেলে। ওখানে তোমার মাথায় তখন জাস্ট খালি সিম্বলিক অপারেশন চিন্তা করতে হবে এবং অ্যালজেব্রা চিন্তা করতে হবে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট এটা হার্ড, এটা হচ্ছে মোর লাইক হ্যাবিচুয়েশনের ব্যাপার। তোমার একবার অভ্যাস হয়ে গেলে সবকিছু দেখবা যে ক্লিক করতেছে। ঠিক আছে, এটা কঠিন না, মোর লাইক নতুন ল্যাঙ্গুয়েজ শেখার মতো। এগেইন এখানে আমরা কোনো ভিতর এক্সপ্লেনেশন জানি, জাস্ট এক্সাম্পল দিলাম। কারো মনে প্রশ্ন জাগতে পারে যে নর্থ থিওরি মানুষের কি কাজে আসে? প্রোটিন ফোল্ডিং নিয়ে যারা স্টাডি করে তারা নর্থ থিওরি ব্যবহার করে। ঠিক আছে, তারপর ধরো ডেটা সায়েন্সে মানুষ নর্থ থিওরি ব্যবহার করে, এবং ইন বিটুইন মানে নর্থ থিওরি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস এবং এটা অনেক কাজে ব্যবহার করা হয়। ওকে, এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আমার দিক থেকে নেই। ওকে, বাই দ্য ওয়ে যাদের কেমিস্ট্রি নিয়ে ব্যাকগ্রাউন্ড আছে, মানে অ্যাটমিক সিস্টেম, রাদারফোর্ড মডেল, এগুলো আবিষ্কার হওয়ার আগে খুব বিখ্যাত সায়েন্টিস্টরা মনে করতো যে অ্যাটম গুলো এক্সিস্ট করে হচ্ছে বিকজ অফ টপোলজিক্যাল বিহেভিয়ার, এবং ওই সময় এরকম অনেক টেবল ব্যবহার করা হতো। যদিও এটা পরে যখন বোঝা গেছে না এটার মধ্যে আসলে জাস্ট অ্যাটমিক মডেল বা এখন কোয়ান্টাম সিস্টেম, তখন এটা পুরোপুরি মুছে গেছে মানুষের মেমোরি থেকে, বাট এটা খুবই ইন্টারেস্টিং ছিল এক সময়। এনিওয়ে, ওকে, সো এগেইন যে কোনো একটা গ্রুপের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে এটা একটা সেট। এখানে সেটটাকে আমি হাইলাইট করছি জি দিয়ে, হ্যাঁ, এবং টুগেদার উইথ অ্যান অপারেশন, যেটা কিনা দুইটা এলিমেন্ট অফ গ্রুপকে নিয়ে একটা থার্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট প্রডিউস করবে ওই দুটা ইয়ে থেকে, এবং সেই এলিমেন্টটাও কিন্তু গ্রুপের মেম্বার হবে। ঠিক আছে, এটাকে বলে ক্লোজার। তুমি ওই যে অপারেশনটা ওই সেটের সাথে অ্যাসোসিয়েটেড, ওটা অলওয়েজ প্রডিউস করবে যে জিনিস, সেটা ওই গ্রুপের একটা মেম্বার। খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে
এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট, তাই না? আমি গ্রুপের প্রথম এলিমেন্ট সেটা গ্রুপ থেকে নিলাম, সেকেন্ড এলিমেন্ট সেটাও গ্রুপ থেকে নিলাম, মাঝখানে ক্রস চিহ্ন, এটা হচ্ছে একটা সিম্বল। এটা মানে এই নয় যে পাটিগণিতের গুণন, ঠিক আছে? এটা কেউ ক্রস বুঝায়, কেউ গোল বুঝায়, এটা ডিপেন্ড করে হচ্ছে যে একটা কালচারাল একটা ব্যাপার আছে যে তুমি কোন টাইপের গ্রুপ ব্যবহার করছো সেটার উপর ডিপেন্ড করে তুমি কোন সিম্বল ইউজ করবে। বেসিক্যালি আমরা ইন জেনারেল বলি হচ্ছে মাল্টিপ্লিকেশন বা কম্পোজিশন, বাট ইট কুড বি এনিথিং, এটা যোগ বিয়োগ গুণ ভাগ হোয়াটএভার, এক্সকিউজ মি। সো তুমি যখন দুইটার মধ্যে এই অপারেশনটা অ্যাপ্লাই করবা, আউটকাম অলওয়েজ হবে অ্যান এলিমেন্ট ফ্রম দ্যাট সেম গ্রুপ, ফ্রম দ্যাট সেম সেট, ঠিক আছে? সো এটা হচ্ছে ডেফিনিশন। যে কোনো একটা গ্রুপ এগুলো হচ্ছে এক্সিওম, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি আর ইনভার্স, যেটা কিনা লাস্ট মিটিং এ তুলবাসু পয়েন্ট আউট করেছিল। অ্যাসোসিয়েটিভিটি, বাই দ্য ওয়ে, যারা বাংলাদেশে ম্যাথমেটিক্স পড়েছে স্ট্যান্ডার্ড সরকারি, আমি বাকি সিলেবাস জানি না, সরকারি সিলেবাস, সেখানে কিন্তু আমরা এগুলোর বাংলা ভার্সন পড়েছি বীজগণিতের জন্য। যারা বীজগণিতের প্রথম চ্যাপ্টারে কিন্তু আমরা প্রপার্টির মধ্যে এগুলো সব পড়েছি, বাংলা টার্ম আর কি। সব পড়িনি, সরি, অ্যাসোসিয়েটিভিটি এটা পড়েছে, এটা আমার মনে আছে, ঠিক আছে? সংযোজনশীলতা, এরকম কিছু এককতা, তারপর রাইট রাইট রাইট, দেয়ার ইউ গো, রেসিপ্রোকাল, জানি কিছু ছিল আর কি। হ্যাঁ, রাইট রাইট, নাইস নাইস। ওকে, সো এই যে অ্যাসোসিয়েটিভিটি, এই প্রপার্টিটা কি মানুষের ক্লিয়ার যে তোমার এক্স আর ওয়াই এর মধ্যে একটা যে গ্রুপ অপারেশন দিয়ে তার সাথে জি অপারেট করলে ওইটা ইকুইভ্যালেন্ট টু ওয়াই এর জি এর গ্রুপ অপারেশন এবং তার সাথে এক্স অপারেট করা। না, আমি বুঝি একটা যেমন important- 235 আমি যদি 2 3 আগে নিই, তাহলে হচ্ছে 2 × 3 6 × 5, অথবা 3 × 5 15 × 2 30, যেভাবেই করে না কেন হচ্ছে। আবার যোগ করলো 2 + 3 + 5, তার মানে 3 2 5 5 5 10, অথবা 5 3 8 + 2 10 হচ্ছে। এক্স্যাক্টলি কারেক্ট। এবং আমরা কিন্তু এখানে এক্স ওয়াই জি এর অর্ডার নিয়ে কোনো কমেন্ট করছি না, কারণ এটা গ্রুপ টু গ্রুপ ভ্যারি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আইডেন্টিটি কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট যে গ্রুপে অলওয়েজ একটা এলিমেন্ট থাকবে যেটা হচ্ছে আইডেন্টিটি। এর মানে হচ্ছে এই আইডেন্টিটি তুমি যদি গ্রুপের অন্য যে কোনো এলিমেন্টের সাথে কম্পোজ করো, আমি এখানে কম্পোজ বলতেছি, কম্পোজ মানে যোগ বিয়োগ গুণ ভাগ হোয়াট এভার হতে পারে, ঠিক আছে? আমি নর্মালি কম্পোজিশন বলে অভ্যস্ত, তাই আমি এটা বলছি, বা মাল্টিপ্লিকেশন বলে অভ্যস্ত আমি। তুমি এটা, এবং সেক্ষেত্রে অর্ডার আসলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আর এটা কিন্তু থাকতেই হবে, এগুলো কিন্তু মাস্ট। এই তিনটা প্রপার্টি না থাকলে সেটা কিন্তু তোমার গ্রুপ বলবো না আমরা, ঠিক আছে? আর হচ্ছে ইনভার্স, যেটা খুব ইম্পর্টেন্ট, যে অলওয়েজই তোমার একটা গ্রুপে যদি একটা এলিমেন্ট থাকে এক্স, আর একটা এলিমেন্ট অলওয়েজ থাকবে যেটা কিনা ওই গ্রুপের এক্স এর সাথে কম্পোজ করলে আউটকাম হবে আইডেন্টিটি, এটা মাস্ট, ঠিক আছে? ওকে। আর ক্লোজার, যেটা কিনা মানে ওই ইয়ের থেকে আসে, সেটা হচ্ছে যে কোনো গ্রুপ অপারেশনের আউটপুট অলওয়েজই গ্রুপের মেম্বার, গ্রুপটার আন্ডারলাইং সেটের মেম্বার হবে, ঠিক আছে? কোনো কোনো ঠিক আছে, কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? না, আমার দিক থেকে নেই, আমি এক্সাম গুলো বুঝছি। গ্রেট গ্রেট। সো আই থিঙ্ক এখানে এই লাইনটা আমরা একটু কভার করি, কারণ হচ্ছে এখানে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করছে, হচ্ছে সাবসেট। হ্যাঁ, এগেইন আমার খুবই প্রিয়, কারণ দ্যাটস হোয়াট মাই পিএইচডি ইজ অন, সাবগ্রুপ প্রবলেম। সো বেসিক আইডিয়াটা হচ্ছে এইটা, যে এইচ কে আমরা ধরো জি এর সাবসেট বলবো যদি এইচ এর যে আন্ডারলাইং সেট, সেটা জি এর যে আন্ডারলাইং সেট সেটার সাবসেট হয়, এবং they are associated with the same operation, এবং এইচ এর উইদিন এইচ এটা আবার সব গ্রুপ প্রপার্টিজ গুলো মেনটেন করে। তার মানে হচ্ছে সাপোজ এইচ থেকে তুমি একটা এলিমেন্ট নিলা, এইচ এর যে এইচ অ্যাসোসিয়েট উইথ হোয়াট এভার সাবগ্রুপ, এবং এটার সাথে যে ইয়েটা থাকবে, আরেকটা টার্ম থাকবে যেটা মাল্টিপ্লাই করলে এটা আইডেন্টিটি হবে, সেই অন্য এলিমেন্টটাও এইচ এর মধ্যেই থাকবে। আই এগ্রি যে সবকিছু ইভেনচুয়ালি জি এর মেম্বার, বাট উইদিন জি এইগুলো আবার এইচ এর মধ্যে কমপ্লিট, ঠিক আছে? এইটা কি সবার কাছে ক্লিয়ার?
মানে এই ব্যাপারটা আমি ফিল করতে পারি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইটা আলাদা করে কেন হচ্ছে গিয়ে আমার সাবসেট বলতে হবে? যেমন আমি তো জি এর যে এলিমেন্ট গুলো আছে সেখান থেকে নিয়ে এইচ একটা সেট বানালাম। তো হ্যাঁ এখন জি গ্রুপ থিওরি বা গ্রুপের যে এক্সাম গুলো আছে সেগুলো হচ্ছে হ্যাঁ ফলো করতেছে। হ্যাঁ তার মানে কি জি এর প্রত্যেকটা এলিমেন্ট যখন আমি এদের মধ্যে কম্পোজিশন করতে যাব, তার মানে একটার সাথে আরেকটা গ্রুপ এক্সাম গুলো ফলো করছি। তো ইয়েস সেখান থেকে আমি নিয়ে এইচ বানাচ্ছি, তাহলে তো অবভিয়াসলি এটা গ্রুপ এক্সাম গুলো ফলো করবি। তো আলাদা করে আবার সাবসেট নেওয়ার দরকারটা কি? আমি একটু মেক শিওর করি কেউ কি জয়েন করতে চাচ্ছে কিনা। হ্যাঁ, তানজিম জয়েন করলো। ওকে, আমরা কোথায় গেল গ্রুপ? ওকে, হ্যাঁ, ওকে। সো 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 না, না, ধরো ধরো এমন হতে পারে যে আমরা জি 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 যে গ্রুপ এবং আন্ডারলাইং সেট, সেখান থেকে আমরা 5টা 6টা এলিমেন্ট নিলাম, যেটা যেটা নিজেদের আমরা ওইটাকে যদি একটা সেপারেট গ্রুপ বা সাবগ্রুপ বা সাবসেট চিন্তা করি, তারা হয়তো এই ইয়েগুলো ফলো করে না, হতে পারে না। যেমন ধর আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো আমি 3টা এলিমেন্ট পিক করলাম জি থেকে, যেটার মধ্যে আইডেন্টিটিটা নাই। এখন আমি কি ওই 3টা দিয়ে একটা আহ, আহ, ওই সো সো ওই 3টা কিন্তু জি এর মধ্যে পড়ে, এবং ওই 3টা অ্যালং উইথ আদার এলিমেন্টস অফ জি, তারা এই সবগুলো এক্সাম ফলো করে। বাট তুমি যদি শুধু চিন্তা করো যে আমি এই 3টা দিয়ে দেখবো একটা আরেকটু ছোট একটা গ্রুপ তৈরি করা যায় কিনা, সেটা কি তুমি পারবা? কারণ তুমি তো আইডেন্টিটিটা এর মধ্যে রাখো নাই। Can I add to this একটুখানি? শিওর, শিওর। Let's say আমাদের the set of real numbers আছে, the real numbers আর এবার আমি গ্রুপ ফর্ম করছি of the set of real numbers. Now note under the set of multiplication, মানে অপারেশন গ্রুপ অপারেশনটা দিচ্ছে মাল্টিপ্লিকেশন এর, ঠিক আছে? হ্যাঁ, তো অ্যাসোসিয়েটিভিটি মাল্টিপ্লিকেশন এর হচ্ছে রিয়েল নাম্বারের, আমি বললাম ঠিক আছে হচ্ছে। তারপর আইডেন্টিটি আছে মাল্টিপ্লিকেশনের জন্য, বললে হ্যাঁ, আপনি বললেন যে হ্যাঁ 1 যদি থাকে, আমার ইটা যদি 1 বলি, তাহলে আমার রিয়েল নাম্বারটা আইডেন্টিটি হচ্ছে। এবার বলবো ইনভার্স আছে, বলবো হ্যাঁ ইনভার্স তো আছে, 1/2 এর ইনভার্স হচ্ছে 2, 2 এর ইনভার্স 1/2, মানে হ্যাঁ আছে। ক্লোজড কি, বলে হ্যাঁ তাও আছে। এইবার আমার একটা সাবসেট ফর্ম করছি গ্রুপের, ঠিক আছে? কিরকম সাবসেট? সাবসেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা রিয়েল নাম্বারের সাবসেট। এবার ন্যাচারাল নাম্বারটা আমি বলছি যে এটা আমি গ্রুপ অপারেশন দিচ্ছি এর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? মানে সেম এই অপারেশন। same group operation. Right, Now right. let's check if that's a group. Okay, so if that's a group, then we'll have closure. Yes, we have closure. We have associativity. Yes, we have associativity. We have identity as well. We have identity. But then again, we do not have inverse. Why? Because এখানে লক্ষ্য করো যে 2 এর যদি আমি ইনভার্স আমি বার করতে চাই, that is Decimal 1 by number নেই। Yeah, 1/2 is not in the set of the natural numbers, right? So this is why we need a subgroup axiom to define a group. মানে যদি আমার গ্রুপটার সাবগ্রুপ থাকে, তার মানে the subgroup already defines that, মানে itself is a self-contained group, which means that the identity and the inverse exists in that subgroup, and consequently in যখন আমি scale up করছি and I call that scaled up group, I check that for a concrete group, then I'll say that okay, then since that is also a group and the subgroup is also a group, then the identity elements are the same. That's the analogy, if that makes sense. দিস অ্যামেজিং। মানে আমার মনে হয় না এর চেয়ে তো ভালো কোনো এক্সাম্পল দেওয়া যেত। থ্যাংক ইউ তো। Yeah. হ্যাঁ, এটা খুব ভালো এক্সাম্পল ছিল। ওকে। আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, বাট মানে আদার ওয়েতেও মানুষ করতে পারে। আমি সবসময় যেটা করি, সাধারণত আমি যখন গ্রুপ থিওরি টাইপের জিনিসগুলো পড়ি বা রিপ্রেজেন্টেশন থিওরি, আমি আমি নর্মালি অলওয়েজ যে কোনো অ্যাবস্ট্রাক্ট থিওরি, এগুলোতে অ্যাবস্ট্রাক্ট থিওরি, এগুলোকে এক্সাম্পল হিসেবে আমি 2 টাইপের জিনিস কনসিডার করি। একটা হচ্ছে নাম্বার থিওরি থেকে একটা এক্সাম্পল কনসিডার করি, আর হচ্ছে আমি জিওমেট্রি থেকে করি। এই দুই, কারণ তাহলে আর কি, তুমি যখন নাম্বার থিওরি হচ্ছে মোর লাইক সিম্বলিক, রাইট, এবং অ্যালজেব্রাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর জিওমেট্রিটা আর একটু ভেজাইল্লা, কারণ এটাতে আবার অর্ডারটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো তুমি যখন 2 অ্যাঙ্গেল থেকে তুমি যখন রেজাল্ট একটু একটু ভিজুয়ালাইজ করতে পারবা, দ্যাট হেল্পস এ লট। সো ফর এক্সাম্পল, সো আমরা এক্সাম্পল গুলোতে যাবো এখানে। হ্যাঁ, এখানে সবগুলোই অ্যালজেব্রাইক এক্সাম্পল। বাট ধরো তুমি একটা বৃত্তের কথা চিন্তা করো, ঠিক আছে? একটা বৃত্ততে সিমেট্রি গ্রুপ অফ ফর দ্য, আই মিন এগুলোকে বলে তুমি যখন একটা প্লেনে
একটা সমতলের মধ্যে তুমি যখন বিভিন্ন জিওমেট্রিক শেপের ওরিয়েন্টেশন নিয়ে কাজ করবে, এটা বলে ইউক্লিডিয়ান গ্রুপ। হ্যাঁ, সো 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 ওইখানে তুমি চিন্তা করো একটা বৃত্তের ক্ষেত্রে তুমি যে রোটেশনই দাও না কেন এটা কিন্তু সিমেট্রিক, রাইট? অলওয়েজ দেখতে একই রকম লাগবে। হ্যাঁ, আবার ধরো কাজে তুমি যদি এখানে তুমি যদি সেট চিন্তা করো, রাইট? তোমার সেটের সাথে গ্রুপ অপারেশনটা কি? রোটেশন। ঠিক আছে, তুমি ট্রায়াঙ্গেল চিন্তা করো, ট্রায়াঙ্গেল কিন্তু তোমার সামনে যদি থাকে যে ধরো একটা ট্রায়াঙ্গেল এমনভাবে বসানো যে বেসটা হচ্ছে হরাইজন্টাল আর অ্যাপেক্সটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? তুমি মানে যে কোনো রোটেশন দিলেই কিন্তু এটা সেম লাগবে না, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য ট্রায়াঙ্গেল তোমার অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে, অ্যাঙ্গেল অফ রোটেশন ঠিক করতে হবে, যেটা এটাকে আগের সিমেট্রিতে ফেরত নিয়ে আসবে, আগের রূপ চেহারায়। স্কোয়ারের ক্ষেত্রে যেমন এটা প্রিটি অবভিয়াস যে 45 ডিগ্রি হতে হবে না, 90 ডিগ্রি হতে হবে। ডাজ ইট মেক সেন্স? যে মানে যে জিওমেট্রিতেও যে তুমি চাইলে গ্রুপ বিহেভিয়ার, গ্রুপ এবং গ্রুপের অ্যাকশনগুলো ডিফাইন করতে পারো, এটা কি সবাই কনভিন্সড? মেক সেন্স, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন জিওমেট্রির সাথে আমি অন্তত অভ্যস্ত না। কারণ আপনি যেরকম বললেন যে একটা ট্রায়াঙ্গেলকে, হ্যাঁ যেমন ট্রায়াঙ্গেলটা যদি আমি বলি যে হচ্ছে ইকুইল্যাটারাল হয়, হ্যাঁ তাহলে আমার মিনিমাম কত এখানে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর আমার সবগুলো আবার ঠিক আগের পজিশনে ফিরে পাবো, এমন একটা ব্যাপার আছে। কারেক্ট তো কারেক্ট। এটা ভিজুয়ালাইজ করাটা অনেক কষ্টকর আসলে। হ্যাঁ, সো তার মানে কি? তার possible। মানে এক্স্যাক্টলি। সো তার মানে হচ্ছে আম, যে কোনো একটা ওরিয়েন্টেশনের সাথে সাপোজ তুমি যদি এখানে গ্রুপ অপারেশনটা হচ্ছে কম্পোজিশন, অর্থাৎ ওয়ান রোটেশন আফটার অ্যানাদার। সো গ্রুপ এলিমেন্ট গুলো হচ্ছে অল দ্য রোটেশনস, তাই না? অল দ্য রোটেশনস, দ্যাটস গ্রুপ এলিমেন্ট। আর আইডেন্টিটি হচ্ছে ওই পার্টিকুলার ডিগ্রি যেটা করলে এটা সেম শেপে ফেরত আসে। হ্যাঁ, আর এখানে গ্রুপ অপারেশন হচ্ছে কম্পোজিশন অফ রোটেশন, অর্থাৎ তুমি এই রোটেশন দিলা, তারপরে এই রোটেশন দিলা, আমরা পরপর দুটো রোটেশন দিলাম, আমরা বলি এটা হচ্ছে কম্পোজিশন অফ রোটেশন। এটা কাজে গ্রুপ অপারেশনটা হচ্ছে কম্পোজিশন, এলিমেন্ট গুলো হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ রোটেশন, আর আইডেন্টিটি হচ্ছে ওই 120 ডিগ্রি। ডাজ ইট মেক সেন্স ফর অনলি ফর দ্যাট পার্টিকুলার ট্রায়াঙ্গেল? দুর্বাসু, ডাজ ইট মেক সেন্স? বা অন্যরা, ডাজ ইট মেক সেন্স? Yes, I have included a link to the dihedral group যেটা আপনি বলছিলেন। ওটাতে একটা ছবি আছে স্টপ সাইন দিয়ে, তো ওটা ইটস ভেরি নাইস। মানে যদি ইফ ইউ ক্যান লাইক গো থ্রু ইট। এখন ওটার ভিতর দিয়ে যাবো নাকি আগে আমরা এটা কোন, আমি তোমার ক্লিয়ার বুঝি না, তুমি কি এখনই ওটা কি হ্যাঁ, এখন ওই cover করতে dihedral বলছো? group is essentially what ওই geometry গ্রুপটা দিয়ে you can try clicking on that link. তুমি লিংক দিয়েছো? সরি, আমি বুঝি নাই। হ্যাঁ, দাঁড়াও, আমি বের করি। সরি, আমি তোমার কথা বুঝি নাই। এটা আবার কি আসে? ক্রস করে ক্রস। আমি তোমার লিংকটা বের করি। More interestingly, মানে it reminds me of so many things. মানে ডাইহেড্রাল গ্রুপ ছিল আমার পিএইচডি সেন্ট্রাল টপিক গুলো একটা। সো আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, হ্যাঁ ভাই। ওকে, গুড গুড। সো দেখো তোমরা, এটা অক্টাগন, এই স্টপ সাইন যেটা তোমরা দেখো জিনিসটা, যে এটা একটু ডিফারেন্ট এই অর্থে যে আমরা যে রিয়েল নাম্বার গ্রুপের সাথে চিন্তা করছি, রিয়েল নাম্বার গ্রুপটি অ্যাবেলিয়ান। তার মানে হচ্ছে অর্ডার অফ অপারেশন অতটা না ইম্পর্টেন্ট না, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু রোটেশনের ক্ষেত্রে, জিওমেট্রির ক্ষেত্রে মাঝে মধ্যে এটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? তো তোমরা কি এটা দেখতে পাচ্ছ যে সিমেট্রি, যে স্টপ সাইন একটা পার্টিকুলার অ্যাঙ্গেল হলে ইট মেক সেন্স? হ্যাঁ, মানে ওরা যেটা প্রত্যেকটা এজ কে মানে কত হ্যাঁ। অ্যাঙ্গেলে আছে একটা এজের সাথে ওই অ্যাঙ্গেল অনুযায়ী আসলে রোটেট করাচ্ছে, রোটেট করানোর পর দেখতে যাচ্ছে কতবারই হচ্ছে। এবং তোমরা এটাও দেখো যে রোটেশন ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা দেখো, এটা আসে রিপ্রেজেন্টেশন থিওরি থেকে, আমরা এটা ডিটেলসে যাব না। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্রুভ দ্য কারেক্টনেস অফ if you want to prove the correctness of Shor's algorithm using hidden subgroup framework, you use this matrix representation. I'm sorry, representation theory. ঠিক আছে? Anyway, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে নাকি আমরা আগেরটাতে ফেরত যাব? It's a very nice topic to deal with for a PhD thesis. Let me give you that. Yes. মাথা খারাপ হওয়ার মতো অবস্থা আসলে। হ্যাঁ, সো আমরা অলরেডি শোন এটা, তো আমি কুইকলি এক্সাম্পল কভার করে আজকে ইয়ে করি।
আপনি এন্ড করে দিতে পারেন যেহেতু তারা আছে বলছেন। হ্যাঁ আচ্ছা, সো আমরা তাহলে 1 2 3 4 5 এই এক্সাম্পল গুলো একটু দেখে আজকে এই শেষ করি। তো দেখো যে Z is a set of integers with group operation of addition. তাহলে কি এটা কি তোমাদের মতে ভ্যালিড গ্রুপ? অ্যাকচুয়ালি উত্তর দেওয়া আছে কমন এক্সাম্পল গ্রুপ, বাট স্টিল ক্যান ইউ কনভিন্স ইয়োরসেলফ যে এটা একটা ভ্যালিড গ্রুপ? এটা সহজ। হ্যাঁ Yes. How about non-zero real numbers with multiplication? মানে সেটের সাথে অলওয়েজ একটা অপারেশন বলতে হবে। এই যে ন্যাচারাল নাম্বারটা নিয়ে যে একটু আগে কথা Correct. বলছি। হ্যাঁ, set of integers with addition modulo n. Now it's little bit tricky but more interesting actually. So addition modulo n. How about that? Now first we have sorry Sajjad, তুমি বলো no issues. না তুই বল। First we have to convince ourselves that the group operation exists and is well defined এখানে মডিউলো n এর উপরে। তারপরে যখন আমি দেখছি মডিউলো n এর উপর আমার গ্রুপ অ্যাকশনটা আমি ওয়েল ডিফাইন করতে পারছি। ফর এক্সাম্পল প্লাসের জন্য আমি যে বলছি a মডিউলো n প্লাস b মডিউলো n ইকুয়ালস টু a প্লাস b মডিউলো n, বা a মডিউলো n ডট b মডিউলো n ইকুয়ালস টু a ইনটু b মডিউলো n আমি যদি বলি, তাহলে পরে আমি এইটাকে আমি একটা করে আমি প্রুভ করতে পারবো যে এটা। না হলে if it's not well defined then I cannot go into this. I agree. It should be more formal. Yeah. That's a very good point actually. In this মানে এটা অতটা ইম্পর্টেন্ট যে তুমি যদি মানে তুরবাসে যেভাবে বলেছো, তুমি যদি ওরকম ফর্মালি না লিখো এটা অ্যাকচুয়ালি পেপার অ্যাকসেপ্টই হবে না। তোমাকে উভয় ফর্মালি ডিফাইন করতে হবে একটা পেপারে যদি কেউ লিখে এগুলোর উপরে। ঠিক আছে? The set of integers with group operation of multiplication modulo n. ঠিক আছে? তারপর the set of bijective function. Okay, now we are in the regime of isomorphism. Okay, with group operation function composition. So এটা important point হচ্ছে bijective function. ঠিক আছে? Group operation of function composition মানে হচ্ছে multiple application of that function. ঠিক আছে? So now you're going to compose them. So সেটা হচ্ছে it's a valid group. ঠিক আছে? তো how about this? যে আমরা আজকে এখানে একটা স্টপ নেই, তোমরা এই পেজের বাকি জিনিসগুলো একটু দেখে তোমরা তারপর আমরা আমাদের থ্রেডে ডিসকাস করি। হাউ অ্যাবাউট দ্যাট? যে ডিসকর্ডে যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ ভালো শোনাচ্ছে। That sounds nice. মানে especially if we can go to the bridges of মানে representations, মানে SO গ্রুপ যেগুলো আছে ওই জিনিসগুলো যদি আমরা একটু ডিসকাস করতে পারি খুব ভালো হয়। So representation or representation theory, তুমি কোনটা বললা? Representation theory, representation মানে SO 8 গ্রুপ। আচ্ছা। I have no problem. So it's totally up to you, কারণ তোমাদের একটা নিশ্চয় টার্গেট আছে যে তোমরা 4টা ক্লাসের মধ্যে গ্রাফ স্টেট নিয়ে আরেকটু পড়বা। So totally you will decide and whatever you say I will go with that. ঠিক আছে? এটা up to you. You guys will decide. ঠিক আছে? লাইক আমার একটাই প্রশ্ন ছিল যে রিপ্রেজেন্টেশন থিওরি মানে কতখানি লাগছে এখানে, মানে what is the like the roadmap to like the mathematical foundations? গ্রাফ স্টেটের জন্য মানে ইমিডিয়েটলি হয়তো লাগবে না রিপ্রেজেন্টেশন থিওরি। গ্রাফ স্টেটের জন্য যেটা লাগে হচ্ছে তুমি স্টেবিলাইজার অ্যাকশনটা ঠিকমতো বুঝতেছো কিনা, এবং অফকোর্স তোমার ব্যাকগ্রাউন্ড ইন কোডিং থিওরি। সো হাউ অ্যাবাউট দ্যাট আমরা ওই দুটাকে কভার করি। কভার করার পর দেখি তোমরা আইবিএম প্রজেক্টের জন্য রেডি কিনা। তারপর I will do a medium dive in representation theory. ঠিক আছে? How about that? জি ভাই আপনার আশীর্বাদ চাই। আমি কি এটাই করতে হবে তা না, আমি বলতে চাচ্ছি যদি তোমরা আইবিএম এর ওটাকে টার্গেট রাখো তাহলে whatever you guys decide, আমার এখানে কোনো সে নাই। ঠিক আছে? না আইবিএম এর প্রজেক্টের জন্য আমরা সকলের আশীর্বাদ এবং দোয়া চাই, কারণ আমরা খুবই এটা নিয়ে প্যারায় আছি আসলে। আমার কাছে এটা দোয়ার কোনো শেষ নাই, মানে যত দোয়া সম্ভব সব দোয়া লাগবে, যত আশীর্বাদ সম্ভব। ওকে ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং স্টপ করি, বিদায় নিচ্ছি। আমি একটু বের হবো তো। ওকে ঠিক আছে। ওকে, ভালো থাকো সবাই, স্টে সেফ।